আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজার হাজার শিক্ষার্থী আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিয়ে 50তম বিসিএসের একটি লাইভ সেমিনারের জন্য অনুরোধ করেছিলেন এবং আপনাদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আজকে আমাদের টিচার প্যানেলের সবগুলো বিসিএস ক্যাডার স্যার আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদেরকে একটি লাইভ সেমিনার উপহার দেওয়ার জন্য। এই সেমিনারের মাধ্যমে আপনারা একটি বিসিএস জার্নির একেবারে বিস্তারিত জানতে পারবেন এবং একটি বিসিএস জার্নিতে যে যে ধরনের প্রতিবন্ধকতা আসে সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কিভাবে একটি ভালো মানের প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়টি জানতে পারবেন। আমরা কিছুটা লেট করেছি আমাদের কিছুটা সমস্যার কারণে এবং আশা করি আমরা এখন থেকে এই সেশনটি শুরু করব। আপনাদেরকে একটি ভালো সাজেশন দেওয়ার জন্য আমাদের মৃদুল বৈদ্য অনেক দাদা বা আপনাদের স্যার তিনি কিন্তু সেই সুদূর চিটাগাং থেকে এসেছেন আপনাদেরকে কিন্তু একটি সঠিক এবং একটি যে ওয়েতে গেলে আপনি খুব দ্রুত বিসিএসটি ক্র্যাক করতে পারবেন। এছাড়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশেষ প্রশাসন ক্যাডার তানজিল স্যার এবং বিশেষ পুলিশ ক্যাডারের রাকিবুল ইসলাম রবিন স্যার। আশা করি আজকের এই সেশনটি আপনার লাইফে একটি স্মরণীয় সেশন হয়ে থাকবে। স্যার আপনারা যদি এসে স্টুডেন্টদের গাইডলাইন দিতেন তাহলে অবশ্যই স্টুডেন্ট অনেক বেশি উপকৃত হতো। তবে একটি কথা তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডটি ক্লিয়ারলি দেখা যায় কিনা সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যায় কিনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটি কিন্তু অবশ্যই জানাবেন। আমি শ্রদ্ধেয় তানজিল স্যারকে রিকোয়েস্ট করব আজকের এই সেমিনারটি অ্যাঙ্করিং করার জন্য। ওকে, তো জাস্ট আপনারা এই বিষয়টাকে এনশিওর করুন যে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা এবং সব কিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আপনারা এই বিষয়টা আমাদেরকে এনশিওর করেন তাহলে কিন্তু আমাদের লাইভ সেমিনারটি আমরা এখনই শুরু করে দেব। আমাদের এই বিষয়টি প্লিজ কাইন্ডলি একটু এনশিওর করুন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। মেঘ বালক বলছে সাউন্ডে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও অনেকেই কিন্তু বলছে সব কিছু ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে স্যার, আপনি প্লিজ একটু কাইন্ডলি অ্যাঙ্করিং করুন। আমি একটু ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহাগ স্যার। আমি আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের 50 বিসিএসের যে উন্মুক্ত সেমিনার সেই সেমিনারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো অলরেডি আমাদের টিচার প্যানেলে যারা আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের সম্পর্কে আমাদের সোহাগ স্যার একটা সুন্দর ব্রিফ করেছেন। ইভেন আমাদের মৃদুল স্যার উনি শুধু চিটাগাং থেকে এসে আমাদের সাথে জয়েন করেছেন এবং আমাদের পুলিশ ক্যাডার রিকমেন্ডেড হয়েছেন। আমাদের রাকিব স্যার উনি আমাদের সাথে মাঝে উপস্থিত আছেন। তো আমরা চেষ্টা করব আজকে একটু ইন্টারেক্টিভ ক্লাস করার জন্য এবং একটু আড্ডায় আমাদের কিছু ভিউ শেয়ার করার চেষ্টা করব এবং আমাদের 50 বিসিএসের যে কোর্স আমরা অফার করতে যাচ্ছি বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে, তো সেখানে আসলে আপনাদের জন্য কি থাকবে এবং আপনারা ওই কোর্স করলে আসলে কি পাবেন সেটার একটা গাইডলাইন্স থাকবে। প্যারালালি যারা কি না সামনে 50 বিসিএস পার্টিসিপেট করতে যাচ্ছেন তারা কোন বিষয়গুলো কিভাবে টাচ করবেন এবং আমাদের যে স্যাররা আজকে আছেন তাদের একদম জীবনের একটা প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে। তো এই পর্যায়ে আমি আমাদের রবিন স্যার আমাদের বিসিএস সহকারী পুলিশ সুপার হিসেবে রিকমেন্ডেড হয়েছেন বিসিএস 44 বিসিএস থেকে। তো আমি আমাদের রবিন স্যারকে একটু অনুরোধ করবো আমাদের একটু সামনে আসার জন্য এবং রবিন স্যারের সাথে আমরা কিছু কথা বলবো। তো অসংখ্য ধন্যবাদ রবিন স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে আমরা মেনলি গল্পে আপনাদের কিছুটা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর আশা করি আপনাদের সাথে যুক্ত হয়ে যান, নতুন এক্সপিরিয়েন্স পাবেন ইনশাল্লাহ। এই তো, অসংখ্য ধন্যবাদ রবিন স্যার। আসলে আমি শুরুতে একটু কঠিন একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তো সবসময় আমরা সফলতার গল্প বলি, তাই না? আমরা বলি যে আপনারা এটা করেন ওইটা করেন, আপনি এভাবে পড়লে পরে আপনি সফল হবেন, আপনি খুব ভালো কিছু করবেন, এভাবে মোটিভেট করি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট।
প্যারালালি আমরা কিন্তু যখন এই জার্নিতে আসছি, তো মূলত বিসিএসকে যদি টার্গেট করা হয়, তো দেখবেন যে বিসিএস প্রিলিতে আমরা কিন্তু অ্যাপ্লাই করছি প্রায় 4 লাখ পিপল, তাই না? তো ওখান থেকে আমরা খুব লিমিটেড কিছু মানুষ কিন্তু বিসিএস ক্যাডার হচ্ছি, এবং একটা বড় অংশ তারা কিন্তু বিসিএস ক্যাডার হতে পারছেন না, হয়তো অন্যান্য গভর্নমেন্ট জব পাচ্ছেন, আবার অনেকে সেটাও পাচ্ছেন না। তো এখানে কিন্তু একটা ব্যর্থতার ব্যাপক সুযোগ আছে, তাই না? এবং একটা অনিশ্চয়তা আছে। তো খুব স্বাভাবিকভাবে আপনি যখন প্রস্তুতি শুরু করেছিলেন তখন আপনার সামনে একটা বিশাল ব্যর্থতা বা অনিশ্চয়তার একটা সম্ভাবনা ছিল, এবং এটা ডেফিনেটলি আপনাকে একটা মানসিকভাবে যন্ত্রণা দেওয়ার কথা, এটাই স্বাভাবিক আমরা যখন প্রস্তুতি নিই। তো ওই যে মানসিক যন্ত্রণা যে হ্যাঁ আমি ব্যর্থ হলে কি হবে, বা আমার অনিশ্চয়তা আছে, আমি আসলে পড়বো কি পড়বো না, তো ওই অনিশ্চয়তা বা ব্যর্থতা ওইটা আপনি কিভাবে আসলে ওই সময়টাকে ওভারকাম করেছেন? আচ্ছা, প্রথমত বিসিএস জায়গাটা একটু আনসার্টেন, এটা অনেকে ভেবে থাকে। আচ্ছা, এটা একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে বিষয়টা আসলে খুব বেশি আনসার্টেন মনে হবে না। কেননা আপনি চিন্তা করেন প্রিলিতে হয়তো বা 4 লাখ, অ্যারাউন্ড 4 লাখ অ্যাপ্লিকেন্ট অংশগ্রহণ করে। সেখান থেকে হয়তো আপনি ভাবতে পারেন 1% অথবা 2% বা অ্যাবভ 3%-এর বেশি না, 3%-এর কমই পোলাপান হচ্ছে আপনার প্রিলিতে কোয়ালিফাই করে। এখন এটা যদি আপনি সংখ্যা দিয়ে চিন্তা করেন তাহলে হয়তো এটা আপনার কাছে অনেক টাফ মনে হতে পারে যে 100 জন পরীক্ষা দিয়ে 97 জনই হচ্ছে প্রিলিতে ফেল করছে। আসলে বিষয়টা কিন্তু মোটেও এরকম না। কেননা একটা জিনিস আপনারা শেয়ার করলে বুঝতে পারবেন, আসলে পড়াশোনা করে কতজন এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, ওভারঅল আপনি যদি চিন্তা করেন হচ্ছে 4 লাখ বা 4.5 লাখ পোলাপানের মধ্যে হয়তো বা খুব বেশি হলে 20,000, 30,000 বা 50,000 অ্যাপ্লিকেন্ট হচ্ছে টোটালি মনে করেন ডেডিকেটেডলি পড়াশোনাটা করে। এখন কে পড়াশোনা করছে বা করছে না এটা আমাদের ফ্যাক্ট না, হ্যাঁ, এটা আমরা দেখবো না। আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেটা হচ্ছে মেন হচ্ছে অ্যাচিভমেন্ট করা দরকার, সেটা হচ্ছে বিগত 5টা বা 6টা বা 10টা আপনি পিরিয়ড অ্যানালাইসিস করেন, দেখবেন যে খুব বেশি মার্ক না, মোর অর লেস 120 মার্কস পেলে আপনি মোটামুটি হচ্ছে মানে রিটেনের জন্য একটা স্লট আপনি এনশিওর করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মেন প্রায়োরিটি হবে কতজন পরীক্ষা দিচ্ছে বা অ্যাপ্লিকেন্ট কত, এগুলোতে আপনি কখনো ফোকাস করবেন না। আপনার ফোকাসের মেন পয়েন্ট হবে আপনি কতটা মার্ক তুলতে পারবেন, 120 মার্ক আপনি তুলতে পারতেছেন কিনা, এই কোয়ালিটি আপনাকে ফার্স্ট অফ অল অর্জন করতে হবে। এখন 120 মার্ক পাওয়ার জন্য আপনাকে যেই স্কিল আপনার অর্জন করা উচিত বা দরকার আপনার ওইটার জন্য ট্রাই করেন। আপনি 120 মার্ক তোলেন, আপনি 120 পেলেই আপনি ইনশাল্লাহ প্রিলিতে কোয়ালিফাই করে যাবেন। সো কে পড়ছে বা কে পড়ছে না, অথবা হচ্ছে কতজন অ্যাপ্লিকেশন করতেছে, এটা তো আপনার এটা আপনার দেখার কোনো প্রয়োজনই নাই। আপনার যেটা কাজ, আপনাকে স্কিল ডেভেলপ করে আপনার নিজের সাথে নিজে যুদ্ধ করেন, যুদ্ধ করে আপনি এনশিওর করেন যে আপনি 125 অথবা 120 প্লাস, কিছু না হলেও আপনাকে 120 পেতে হবে। এটা যদি আপনি এনশিওর করতে পারেন আপনি ইনশাল্লাহ রিটেনে বসছেন। এটা তো খুবই সিম্পল হিসাব। আপনার চিন্তাটা এইভাবে হওয়া উচিত। ঠিক সেমভাবে আপনি রিটেন দেখেন, রিটেনে যদি আপনি কোনো একটা ভালো ক্যাডার পেতে চান সেক্ষেত্রে কি হবে, বলতে পারি যে আপনার হচ্ছে 560 বা 570 প্লাস আপনাকে পাওয়া লাগবে। এখন এই আপনার যুদ্ধটা আপনার সাথে, হ্যাঁ, কতজন হচ্ছে পরীক্ষায় বসতেছে এটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি আপনার সাথে যুদ্ধ করবেন, আপনার যেখানে ল্যাকিংস আছে ওই ল্যাকিংসটাকে আপনি হচ্ছে কাভার আপ করবেন, কাভার আপ করে ওটাকে আপনি স্কিলে রূপান্তরিত করবেন, করে আপনি চেষ্টা করবেন সবগুলো সাবজেক্ট মিলায় যাতে আপনার অন অ্যান অ্যাভারেজ অন্ততপক্ষে 560 বা 70 প্লাস থাকে। সেক্ষেত্রে এমন একটা মার্ক যদি আপনি ক্যারি করতে পারেন ইনশাল্লাহ খুব ইজিলি একটা ভালো একটা ক্যারিয়ার আপনি হচ্ছে হোল্ড করতে পারেন। ওকে, আমরা যদি সামারাইজ করি বিষয়টা, যে আপনার আসলে সামনে অনেক কম্পিটিশন, অনেক আনসার্টিনিটি, এই বিষয়গুলো মূল মেসেজ এটা আপনারা মাথায় নেবেন না। রবি স্যারের পরামর্শ হচ্ছে আপনারা যখন প্রিপারেশন নিচ্ছেন প্রিলির সময় আপনি ধরবেন যে আমরা 125 পেতে হবে, জাস্ট আপনি ওইটার সাথে নিজেকে ফাইট করেন। আবার রিটার্নের সময় দেখা যাচ্ছে 560 এরকম একটা মার্কস পেতে হবে। সো আপনি ওই সময় ওই মার্কসের সাথে আপনার নিজেকে ফাইট করেন। বা ভাইবার সময় দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে 120 বা 130, এটার জন্য কি করতে হবে, যে নিজেকে ফাইট করে। সো আপনার চিন্তার জায়গাটা ওই পুরো মার্কেটে কি অবস্থা ওইটা না ভেবে আপনার কম্পিটিটিভ এক্সামগুলোতে এগিয়ে যাওয়ার জন্য কীরকম একটা প্রেডিক্টেবল মার্কস প্রয়োজন সেটা চিন্তা করবেন, এবং প্যারালালি ওই জায়গাতে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার অনেক যে কমপ্লেক্সিটি সেটা কিন্তু আপনার মধ্যে কাজ করছে, দূর হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। রবিন স্যার একটা খুব দারুণ পরামর্শ দিয়েছেন। তো রবিন স্যার, আমি যতটুকু জানি আপনি এর আগে প্রাইমারি স্কুলে চাকরি করতেন, প্রাইমারি স্কুলের একজন সম্মানিত শিক্ষক ছিলেন। সেইখান থেকে আপনি একটা হিউজ জাম্প, যে আপনি বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে রিকমেন্ডেড হয়েছেন, যে এটা আসলে আমাদের সোসাইটিতে একটা ডিজায়ার্ড জব এবং খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশন। তা আপনি কিছুদিন আগে রিকমেন্ডেড হওয়ার আগে আপনি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, উইথ ডিউ রেসপেক্ট, সেটাও খুবই রেসপেক্টেবল একটা পজিশন, আর এখন আপনি একজন পুলিশ ক্যাডারে রিকমেন্ডেড হয়েছে।
তো এই যে জার্নির মানে এই যে রিকমেন্ডেড হওয়ার আগে এবং পরে আপনার সোশ্যাল স্ট্রাকচার বা আশেপাশের যে পরিবেশ এই জায়গাটা থেকে আপনার কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ তানজিল স্যার। ফার্স্ট অফ অল যেটা যে শিক্ষকতা আসলে এটা অনেক মহৎ একটা পেশা, আমি অনেক রেসপেক্ট করি। ইভেন আলটিমেটলি আপনাদের সাথে এই শিক্ষকতা পেশা নিয়ে আপনাদের সামনে ভবিষ্যতে হাজির হব, তখন হয়তো বা আপনারা আরও অনেক বেশি ভালো কিছু আপনার এক্সারসাইজ সার্ভ করতে পারবো। আর প্রাইমারিতে জয়েন করার আগে এবং পরে আসলে এই সিচুয়েশনটা পুরোটাই ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? যখন আমি হচ্ছে 43, 44 বা 45 রিটার্ন দেওয়ার পর প্রাইমারিতে গেলাম, আশেপাশের আমার সারাউন্ডিংসে যারা ছিল তারা বিষয়টাকে এত ছোট করে দেখে, আসলে মানে কখনো কখনো এমন হয় যে আপনার দিন মজুরের সাথে তুলনা করে, ভাই আপনি তো হচ্ছে এই বেতনে চাকরি করেন, এর চেয়ে তো হচ্ছে একটা দিন মজুর অনেক বেশি ইনকাম করে। বিষয়টা আসলে এটা একটা টাকাটা কোনো ম্যাটার অফ জোকস না, বিষয়টা হচ্ছে যে এটা সোশ্যাল একটা স্ট্যাটাস আছে, হ্যাঁ, যে আপনি হচ্ছে একটা চাকরি হোল্ড করতেছেন বাট আপনি প্রপার সম্মানটা পাচ্ছেন না। এই জিনিসটা অনেক প্যারাদায়ক, হ্যাঁ, আপনাকে প্যারা দেবে, আপনি মেন্টালি অনেক সময় আনসেটেল হয়ে যাবেন। কেননা হচ্ছে আপনি আপনার হয়তো বা অনেকেরই এমন থাকতে পারে যে প্রাইমারিটা ডিজার্ভ জব, হ্যাঁ, এটাই আমাদের হওয়া উচিত, কিন্তু ডিজার্ভ জব হওয়ার পরেও অনেক সময় এমন হয় যে আপনি সেই সোশ্যাল রেসপেক্টটা পাচ্ছেন না। এই জিনিসটা আপনাকে অনেক বেশি ফেস করতে হতে পারে, যে বিশেষ করে আপনি হচ্ছে আপনার ফ্যামিলি বলেন বা আপনার সারাউন্ডিংস যারা আছে বলেন, আপনার গ্রাম, আপনার পরিবার, এদের একটা স্যালারি এক্সপেকটেশন থাকে, যেটা হচ্ছে আসলে আপনি প্রাইমারি জব দিয়ে এগুলো হচ্ছে পূরণ করা সম্ভব না, হ্যাঁ, মানে তাদের চিন্তা ভাবনা ওই রকম, হ্যাঁ, যার কারণে আপনি বলেন মেন্টালি বলেন বা হচ্ছে আপনার রেসপেক্টের দিক থেকে বলেন, আপনি অনেক সাফার করবেন। ইভেন আমি অনেক সাফার করেছি। আলটিমেটলি যখন হচ্ছে আমার হচ্ছে 30 তারিখ রাতে, আমার মনে আছে, খুব ভালো মনে আছে, রেজাল্ট দিল হ্যাঁ, আমাদের ওই দিনে 11:30 দিকে মেবি, আমি যদি ভুল না করি। রেজাল্টের পর থেকে আসলে আমার সারাউন্ডিংসটা পুরো চেঞ্জ। মানে ধরেন যারা আমার ক্রিটিসাইজ করতো তারাই ধরেন আলটিমেটলি আমাকে ফেসবুকে উইশ করা থেকে শুরু করে বলেন, ইভেন বাসায় পর্যন্ত আমাকে দেখতে এসেছে। তাহলে চিন্তা করেন মানে কতটা হচ্ছে সোশ্যাল ভ্যালু বেড়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা দিবে এটাই। আরেকটা জিনিস কি, যে আপনার লাইফের যে আলটিমেট গোল আমি যেটা মনে করি, যে হচ্ছে আপনার ফ্যামিলির প্রতি একটা দায়বদ্ধতা থাকে। কেমন? ধরেন হচ্ছে আপনার ফ্যামিলির মানুষের একটা হচ্ছে চাহিদা থাকে যে হচ্ছে বড় হয়ে এই করবে বা ওই করবে, অ্যাটলিস্ট মানে তাদের হচ্ছে মুখে হাসি ফোটানো যেটাকে বলে, বা তাদের মুখটাকে বড় করানো। হ্যাঁ, আমার এখনো মনে পড়ে যে সেটা হচ্ছে মানে আমার একটা চাচি আছে, মানে উনি আমাকে বলতেছে যে হচ্ছে মানে আমার রিকমেন্ডেড হওয়ার পর মানে উনি অনেক বেশি, মানে উনি লাইফে এত খুশি কখনো হননি। আসলে এই জিনিসগুলোই আপনাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করবে, যে আসলে আপনি আলটিমেটলি আপনার জন্য আপনার পরিবার, আপনার হচ্ছে আশেপাশের বন্ধু, আপনার সার্কেলগুলো অনেক বেশি সম্মানিত হবে, তারা হচ্ছে গর্ববোধ করবে। এটা অনেক কিছু লাইফের সবচেয়ে বড় পাওয়া, আমি এটা মনে করি যে আপনার জন্য বা আমার জন্য হচ্ছে আমার সারাউন্ডিংসে যারা আছে, আমার ফ্যামিলি বলেন, আমার পরিবার বলেন, বা আমার ফ্রেন্ড সার্কেল আদার্স যারা বলেন, তারা হচ্ছে আমাকে নিয়ে বা আপনাকে নিয়ে গর্ব করবে। এই জিনিসটা আসলে অনেক বড় পাওয়া। আমি মনে করি হচ্ছে আমার রিকমেন্ড হওয়ার পর এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হচ্ছে গর্বিত করেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। রাকিব স্যার, অনেকে বলেন এইভাবে যে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কিন্তু 9 গ্রেডে আপনি জয়েন করবেন, সো 9 গ্রেডের স্যালারি স্ট্রাকচার তো খুব বেশি না। তো এর পরেও আপনি কেন এই পুলিশ ক্যাডারটাকে আপনি বেছে নিলেন? মানে এটা কেন? আপনার এখানে কি শুধুমাত্র স্যালারি ইস্যু, নাকি এখানে আপনার ফিউচার অনেক বড় কোনো প্রসপেক্ট আছে বা আনুষঙ্গিক অনেক বিষয় আছে যার কারণে আপনি বেছে নিয়েছিলেন? কেন বেছে নিয়েছেন? হ্যাঁ, বলি ভাই, প্রথমত হচ্ছে ফিউচারে অনেক বড় একটা প্রসপেক্ট আছে, এটা অবশ্যই। তারপরে হচ্ছে একটা প্যাশনের জায়গা থেকে, প্যাশনের জায়গা থেকে বলতে আপনি ডিরেক্টলি মানুষকে হেল্প করতে পারবেন, বা হচ্ছে আপনি দেশের অন্যায়ের সাথে ডিল করে সেটাকে আপনি সলভ করতে পারবেন। এই যে ডিরেক্টলি যে কাজগুলো করতে পারবেন, এগুলো আপনি সব পেশায় গিয়ে পারবেন না। আপনি শিক্ষকতা করে আপনি সমাজের হচ্ছে আপনার অন্ধকার দিকগুলোর সাথে আপনি হচ্ছে সবসময় এটা থেকে দূরে থাকবেন। ইভেন এগুলোকে সলভ করতে আপনি কখনো ডিরেক্টলি পারবেন না। এখন ডিরেক্টলি এইগুলো করার জন্য আমি মনে করি হচ্ছে পুলিশিংটা অনেক বড় একটা পেশা, যেখান থেকে আমি সরাসরি আমার দেশকে হেল্প করতে পারবো। ইভেন হচ্ছে যারা সাফারার আছে তাদেরকে অনেক বেশি সহায়তা করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনি যদি ভবিষ্যৎ পার্সপেক্টিভটা চিন্তা করেন, তাহলে এখান থেকে শুধু স্যালারিটা একটা বিষয় না, কারণ এটা হচ্ছে ধরেন আপনি এখান থেকে এএসপিতে জয়েন করে আলটিমেটলি আপনি যদি ভাগ্য ভালো হয় আপনি আইজি পর্যন্ত যেতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে একটা হ্যান্ডসাম স্যালারিও পাবেন। শুধুমাত্র আপনার সোশ্যাল স্ট্যাটাস তো আছেই, সেই সাথে সাথে আপনি একটা হ্যান্ডসাম স্যালারি পেয়ে যাবেন। আলটিমেটলি সব কিছু দিক দিয়ে আপনার জব সিকিউরিটি বলেন, বা হচ্ছে আপনার স্যালারির সাথে সাথে আপনি অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন, যেমন হচ্ছে রেশন সুবিধা পাবেন, আপনি হচ্ছে গাড়ির সুবিধা পাবেন, ইভেন আপনি হচ্ছে আপনার ড্রাইভার পাবেন, আপনার হচ্ছে কুকার পাবেন। এই আলটিমেটলি সব সুবিধা মেলায় এটা সে বলা যায় যে হচ্ছে শুধু এর মানে ফিউচার প্রসপেক্টটা অনেক অনেক বেশি সমৃদ্ধ। শুধুমাত্র আমাদের ইন টার্মস অফ মানি আমি
আমাদের শিক্ষার্থী বা উপস্থিত যারা আছেন, আমি এইটুকু আমি বলবো, মানে এইটা আসলে অনেকভাবে অনেক সময় আমরা অনেক জায়গাতে শুনে থাকি যে শুধুমাত্র স্যালারিটাকে ফোকাস করে এই ধরনের কথাবার্তা বলা হয়। বাট দেখেন, এইখানে কিন্তু একটা হিউজ প্রসপেক্ট, আপনি মানুষের জন্য কাজ করার যেমন সুযোগ পাচ্ছেন, প্যারালালি আপনি যদি মনিটারি টার্মসেও চিন্তা করেন, আদার্স যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন, আপনি হাউজিং ফ্যাসিলিটিস বা ভেহিকেল ফ্যাসিলিটিস, এমন অনেক লটস অফ ফ্যাসিলিটিস, ভবিষ্যৎ প্রসপেক্ট চিন্তা করেন, দেয়ার সিস্টেম ভেরি হ্যান্ডসাম অ্যামাউন্ট সব কিছু চিন্তা করলে। সো রাকিব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে, আমি যতটুকু শুনেছি আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বা সব সাবজেক্টে আপনি অলরাউন্ডার, আপনি যেহেতু ক্যাডার রয়েছেন। সো আমি বলবো যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমাদের প্রিলিমিনারিতে মার্কস থাকে 20 মার্কস। সো এইখানে একটু সংক্ষেপে বলবেন আসলে আমাদের শিক্ষার্থীরা কীভাবে, কী স্ট্র্যাটেজি নিলে ওরা খুব মানে অল্প সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভালো করতে পারে? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভালো করা খুবই সহজ, কিন্তু এটা আমাদের হচ্ছে, আপনি যদি চিন্তা করেন 98% পোলাপান এটা করে না। কি করতে হবে? আপনি রেগুলার পত্রিকা পড়বেন। কি পত্রিকা পড়বেন? আপনার যদি বিদেশি পত্রিকা পড়তে খুব বেশি কষ্ট হয়, আপনি দেশীয় 2-3টা পত্রিকা পড়বেন। আর আরেকটা কাজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের, সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনি হচ্ছে নিউজ শুনবেন। সেটা টেলিভিশনে হতে পারে অথবা বিবিসি বাংলা নিউজ হয়। এই দুইটা কাজ আপনি রেগুলার করবেন। রেগুলার করলে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল সম্পর্কে একটা খুবই সুন্দর একটা সম্মুখ ধারণা তৈরি হবে। ফার্স্ট অফ অল, হ্যাঁ, এই কাজটা আপনি যতদিন না আপনার আপনার হচ্ছে ভাইবা শেষ হয়, আপনি ততদিন পর্যন্ত এটা কন্টিনিউ করবেন। নিউজ পেপার পড়বেন, ইভেন সাথে সাথে হচ্ছে নিউজ শুনবেন, আপনি টেলিভিশন এবং রেডিওতে দুইটা শুনবেন। আর হচ্ছে সেকেন্ড কি কাজ করবেন, আপনি হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য কিছু নোট করতে পারেন। হ্যাঁ, কেমন নোট? কারণ হচ্ছে এখানে অনেক চুক্তি থাকে, আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অনেক যুদ্ধ থাকে, তো এই চুক্তিগুলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নোট করবেন, যুদ্ধগুলো শুরু থেকে শেষ পর্যন্ত নোট করবেন, তাহলে হচ্ছে আপনার অর্ধেক পড়া অলরেডি ডান। তো আপনি এই কাজগুলো তো আপনি নিজে করেছেন। হ্যাঁ, এই কাজগুলো তো আমাদের বিসিএস চ্যাম্পিয়ন 50 বিসিএস যে কোর্সে যারা এনরোল হবে, তো তাদের সাথে আপনার নোটস বা স্ট্র্যাটেজি এগুলোকে আপনি শেয়ার করবেন। হ্যাঁ, আপনারা যারা এনরোল হবেন অবশ্যই আপনাদের হচ্ছে আমার যে নোটগুলো করা আছে আপনাদের প্রোভাইড করা হবে। আর যদি হচ্ছে, আর এটা খুব বেশি সময় না, আপনার ক্লাস যখন শুরু হবে তখনই হয়তো আপনাদের এটা দিয়ে দেবো, ক্লাস লেকচারের সাথে সাথে এগুলো আপনার প্রোভাইড করা হবে। সো এটা নিয়ে প্যারা খাইয়ে লাভ নাই। অসংখ্য ধন্যবাদ রবিন স্যার, আমরা আপনার সাথে কথা বলেছি বেশ কিছুক্ষণ। আমরা আপনারা প্রিয় দর্শক, আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন পেয়েছেন। আমরা রবিন স্যারকে কিছুক্ষণ পর আমরা আবার ডেকে নিয়ে আসবো। এখন আমাদের অন্যতম আকর্ষণ আমাদের মৃদুল বৈদ্য স্যারকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। এবং রবিন স্যার, আমার মনে হয় যে আমরা স্যারের সাথে একটু কথা বলে আপনাকে আমরা একটু আবার ডেকে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখন কথা বলবো আমাদের মৃদুল বৈদ্য স্যারের সাথে। স্যার ফুড ক্যাডারে রিকমেন্ডেড হয়েছেন 44 বিসিএস থেকে, এবং স্যার হচ্ছে, স্যার আপনাকে স্বাগতম, প্লিজ সামনে আসেন। এবং স্যার হচ্ছে, আমি স্যারের মুখ থেকে একটু স্যারের একটু সংক্ষিপ্ত পরিচয় শুনতে যাচ্ছি, প্লিজ। আপনার মাইক্রোফোন আছে এখানে। প্রথমেই ডিয়ার ক্যান্ডিডেটস, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের বিসিএস চ্যাম্পিয়ন পেজে। তো আমার পরিচয় বলতে গেলে, আমি চৌচল্লিশ বিসিএসে ফুড ক্যাডার হিসেবে রিকমেন্ডেড হয়েছি, এবং বর্তমানে আমি বাপেক্সের অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছি প্রশাসন বিভাগে। আর আমার পড়াশোনা বলতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, মৃদুল স্যার, আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এইটা আমি যতটুকু আমরা জানি যে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা সাবজেক্ট, এবং বাংলাদেশের মানুষের কাছে একটা ড্রিম। সো এইরকম একটা সাবজেক্টে পড়েছেন, এবং মানুষ খুব, হ্যাঁ, খুবই লিমিটেড সিট, সম্ভবত 12টা সিট, 15টা সিট এখন একটু বেড়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, মাত্র খুবই লিমিটেড সিট উনি যখন ভর্তি হয়েছেন, খুব হেভি কম্পিটিটিভ। সো এরকম একটা জায়গাতে থেকে আপনি আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের রিলিভেন্ট যে ফিল্ডগুলো আছে বা হায়ার স্টাডিগুলো আছে, এগুলো রেখে আপনি বিসিএস জার্নিতে কেন আসলেন? সত্যি কথা বলতে এই স্টোরিটা একটু ইন্টারেস্টিং, কারণ আমি নিজেও শিওর ছিলাম না যে আমি আসলেই বিসিএসে আসতে চাই কিনা। তো এটা হচ্ছে আমার একটা কনফিউশন ছিল লাইফে, এবং আমি শেষ মুহূর্তে, একদম পরীক্ষার 3 মাস আছে পিলি পরীক্ষার, সেই শেষ মুহূর্তটা আমি এসে আমার সিদ্ধান্ত ফাইনালাইজ করি যে না, আমি আসলেই বিসিএসে যেতে চাচ্ছি, এবং তারপরে আমি পড়াশোনা শুরু করি, সত্যি বলতে পিলি পড়াশোনা। তো এটা একটা ইন্টারেস্টিং জার্নি, কারণ আমার যারা ক্লাসমেট আছে অলমোস্ট সবাই বাইরে চলে যায়, ইউরোপে চলে যায়, কিন্তু আমার কিছু ফ্যামিলি রেস্ট্রিকশনস থাকার কারণে আমি আসলে বাইরে যেতে পারিনি শেষ পর্যন্ত। আর দেশে আপনারা জানেন অনেকটা, দেশে আসলে সায়েন্সের জন্য আমাদের স্কোপ খুবই কম, তাই না? ইঞ্জিনিয়ারিং কিছু স্কোপ আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কথা যদি বলি, ইলেকট্রিক্যাল বলি, সেগুলোর ক্ষেত্রে কিছু স্কোপ থাকলেও এইরকম স্পেশালাইজড সাবজেক্টগুলোর স্কোপ খুবই কম। এবং সোশ্যাল একটা প্রেস্টিজের যে একটা আমরা দিকটা যদি কনসিডার করি, সেক্ষেত্রে অবশ্যই এটা তুলনা হয় না। আমরা যে টেকনিক্যাল জবগুলোর কথা বলি, সেটার সাথে বিসিএস এর কোনোই তুলনা হয় না। তো আমার মতে দেশে যদি কেউ থাকতে চায়,
সে তার কাঙ্ক্ষিত জায়গাটা আসলে যে প্রেস্টিজটা দরকার, সোশ্যাল প্রেস্টিজ, সেটা যে তার কাছে মূল্যবান হয়, তার কাছে একটাই অপশন বিসিএস। তো সেজন্য আসলে আমার এই বিসিএস এর প্রতি যাওয়া, যেহেতু আমি বাইরে যাওয়ার আর আমার জন্য সম্ভব ছিল না ফ্যামিলিগত দিক থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি মৃদুল স্যারের আসলে ফেসবুকে আমি দেখেছি উনি মাঝে মাঝে লেখালেখি করেন, এবং স্যার আসলে বিশেষ করে সায়েন্সের ইস্যুগুলো নিয়ে কিছু লেখালেখি করছেন ইদানিং, আমি দেখেছি খুব ইন্টারেস্টিং। বিশেষ করে মাঝে সম্ভবত এই ইফ আই এম নট রং ভিটামিন সি এবং স্কারবি নিয়েও একটা কিছু লেখালেখি করেছেন, ইন্টারেস্টিং ছিল। মানে আমাদের ইভেন মানে মাঝে যে গাছ যে এবং মানুষ, ওখানে আমাদের কার্বন এবং অক্সিজেন এমিশনস এবং রিসিভের যে বিষয়গুলো, এটা নিয়ে একটা ডিবাঙ্ক করেছেন, একটা ইস্যু। তো আমরা গতানুগতিক সেন্সে আমরা 9-10 বইগুলো থেকে যে সায়েন্স পড়ি, এবং ওখানে আমাদের যে পারসেপশন তৈরি হয়, অনেক সময় আমাদের একটা রং পারসেপশন তৈরি হয় আমাদের মধ্যে, ভিতরে ভিতরে থাকে, আমরা কিন্তু জানি না। তো স্যার জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন এবং এই বিষয়ে অত্যন্ত কি বলবো একটি স্ক্রুটিনাইজ করেন সবসময় এবং জিনিসটা জানার চেষ্টা করেন। তো আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, আমাদের যে সায়েন্স আছে, প্রিলিমিনারিতে আছে, বিজ্ঞানে আছে, সরি রিটেনে আছে। তো প্রিলিমিনারিতে আমাদের সায়েন্সে একটা সিগনিফিক্যান্ট মার্কস থাকে, আই মিনস 15 মার্কস থাকে। সো এই জায়গাটাতে আমাদের এখানে অনেক আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকেরও কিন্তু সায়েন্সের দুর্বলতা থাকতে পারে। তো তাদেরকে আপনি একটু স্ট্র্যাটেজি শেয়ার করবেন যে কিভাবে তারা আসলে পড়লে পরে এই জায়গাটাতে ভালো করবে। আসলে আমার প্রিপারেশনের, আমি যেমনটা বলেছি, আমার মাত্র 3 মাস সময় ছিল হাতে, 3 মাসেরও কম ইনফ্যাক্ট, কারণ আমার মেন্টালি স্টেবল হতে হতে আরও কিছুদিন চলে গিয়েছে। তো প্রিপারেশনের জায়গাটাতে এটাতে হয়তো অনেকেই আসলে মোটিভেশনটা খুঁজে পাবেন, কারণ অনেকেই মনে করে যে আমার সারা জীবন পড়তে হবে, আমার 6 মাস পড়তে হবে, 2 বছর পড়তে হবে, নাহলে আমি পাবো না, সারাদিন পড়তে হবে, এরকম আসলে বিষয়টাই না। আমার কাছে মনে হয় যেটা প্রিপারেশনের থেকেও সবচেয়ে বেশি যে জিনিসটা আমি ফোকাস করেছি অন্তত ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো আমার প্রিপারেশনটা হয়তো অনেক উইক ছিল, কিন্তু আমার স্ট্র্যাটেজিটা একদম স্ট্রং একটা স্ট্র্যাটেজি ছিল আমি বলবো, এবং বিভিন্ন রকম স্টাডি টেকনিক্স আমি ফলো করেছি। তার মধ্যে 2-1টা হয়তো আমি যদি এখানে ক্লাস নিতে সুযোগ পাই, সেক্ষেত্রে আমি হয়তো আস্তে আস্তে শেয়ার করবো। তো আমি আজকে ছোট্ট একটা স্ট্র্যাটেজি আমি সেখানে শেয়ার করি, একটু মার্কার দিয়ে লিখি। একটা স্টাডি টেকনিক আছে আমাদের, আমি একটা কোয়েশ্চেন দেখলাম, অনেক কমন একটা প্রশ্ন। আচ্ছা, আমি একটু মুছে দিয়ে। হ্যাঁ, শিওর শিওর শিওর। তো আমি একটা খুব পপুলার একটা প্রশ্ন দেখেছি যে আমার তো মনোযোগ আসে না পড়াশোনায়, বা আমি পড়তে পারছি না, আমি জব করি, তার পাশাপাশি কীভাবে পড়বো, বা আমি রানিং স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি এটার পাশাপাশি কীভাবে পড়বো। বা অনেকেরই এই সমস্যাটা হয়, আমাদের ইদানিং সবাই ফেসবুক চালায়, কি স্যার ফেসবুক চালায়, আমাদের মনোযোগটা আসলে ধরে রাখতে পারি না, একটু পরে আমার দেখা যায় মেসেঞ্জারে টুনটুন শব্দ করছে, আমার মনোযোগটা ওদিকে চলে গেল। তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে কমব্যাট করবো, এইটার ক্ষেত্রে আমি যে একটা স্ট্র্যাটেজি ফলো করেছি সেটার নাম হচ্ছে পমোডোরো টেকনিক। তো নামটা অনেক কঠিন, কিন্তু টেকনিকটা খুবই সহজ। সেটা হচ্ছে যে আমি এখানে 25 মিনিট কি করব, 25 মিনিট একদম ডিপ স্টাডি করব। আমার মনে আছে, আমার যদি ওয়াশরুমও পেতো আমি সেখানে যেতাম না। আমি 25 মিনিট, আমার একদম ইমার্জেন্সি কল আসতেছে, তা আমি ধরতাম না। এই 25 মিনিট আমার জন্য একদম ডিপ স্টাডি সেশন। যাই হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, আমি 25 মিনিটে আমি কোথাও যাব না। 25 মিনিট পরে আমি একটা 5 মিনিট ব্রেক নিব। 5 মিনিট ব্রেক নেব। তো 5 মিনিট ব্রেক নিলে কি হবে, আমার যে ক্লান্তিটা, অনেক সময় দেখা যায় আমি এই 5 মিনিট ব্রেকের লোভে 25 মিনিট পড়তেছি। হ্যাঁ, এই যে একটা টেকনিক, এই টেকনিকটা যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমার কিন্তু এই মনোযোগের ইস্যুটা অনেকটাই সলভ হয়ে যাবে। এবং আরও যে বিষয়টা আছে সেটা হচ্ছে, একটা অ্যাপ আমি ইউজ করেছি, এই অ্যাপটার নাম হচ্ছে টিআইসি সম্ভবত, কেটা নাই, টিকটিক। এখানে এই টেকনিকটা বিল্ট ইন আছে, আমি এটাতে ইউজ করতে পারি, এবং সেখানে আমার পুরোটা রেকর্ড হয়ে যায় যে আজকে আমি কয়টা টেকনিক, মানে সে এটাকে একটা সাইকেল ধরতেছে, এইখানে একটা 30 মিনিটসে একটা সেশন ধরতেছে। হ্যাঁ, তো আজকে আমি কয়টা সেশন কমপ্লিট করতেছি। তো আমার টার্গেট থাকতো, আজকে আমার পড়াশোনা বেশি, আমি এখানে এরকম 8টা সাইকেল কমপ্লিট করবো। হ্যাঁ, তার মানে 8টা সাইকেল কতক্ষণ হলো, 4 ঘন্টা। তো আপনারা দেখবেন ক্যান্ডিডেটস অনেকেই বলে যে আমি 12 ঘন্টা পড়ি, 14 ঘন্টা পড়ি, অনেকে বলে 16 ঘন্টা, 18 ঘন্টাও পড়ি, সারাদিন পড়ি। কিন্তু আমার অভিজ্ঞতা মতে তার অ্যাক্টিভ স্টাডি সেশনটা কিন্তু আসলে 14 ঘন্টা না। সেই 14 ঘন্টার মধ্যে হয়তো জোরে জোরে পড়তেছে, বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু তার ব্রেইনে যাচ্ছে না। এটা কিন্তু ক্লিয়ার একটা পার্থক্য রয়েছে, যে সে পড়তেছে, তার অ্যাক্টিভ এনগেজমেন্টটা হচ্ছে না। আমি যেটা করব, এই 25 মিনিট আমি নিজের কাছে নিজে দায়বদ্ধ
যে আমার এটা রেকর্ডেড হচ্ছে অ্যাপে, আমি এটা 1 মাসে পরে গিয়েও দেখবো যে আমি আসলে ওই দিন কতটুকু পড়েছি, এই জায়গায় আমি নিজে কখনো ফাঁকি দিব না। তাহলে কি হবে, তার মানে আমার সবসময় একটা, এটা আপনি যদি ফলো করেন এই টেকনিকটা, আপনার নিজের মধ্যে দেখবেন যে একটা দায়বদ্ধতা চলে আসতেছে যে আমার তো এটা রেকর্ড হচ্ছে, এটা তো যেন তার কথা না, আমি কিন্তু এটা রেকর্ড করে রাখতেছি, আমি যেন নিজের প্রতি নিজে দায়বদ্ধ থাকি। এবং এই সাইকেলটা আপনার জন্য কি হবে, অনেক হিসাবটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা আজকে আমার কাজ আছে, আমি একটু কম করবো, আমি 4টা সাইকেল কমপ্লিট করব। আজকে আমি সারাদিন ফ্রি, আমি 8টা সাইকেল কমপ্লিট করব। আজকে পড়াশোনা অনেক বেশি করতে হবে, আমি 10টা সাইকেল কমপ্লিট করব। এবং এই 4 ঘন্টা, আপনি জানেন এই 4 ঘন্টা আপনার কাছে একদম সলিড পড়াশোনা। আপনি যদি এটা ট্র্যাকিং না করেন, বিশ্বাস করেন আপনার মনে হবে, আমি যখন এরকম 4 ঘন্টা যেদিন পড়েছি আমার কাছে মনে হয়েছে আমি তো সারাদিন পড়তেছি, 14 ঘন্টা পড়তেছি, 16 ঘন্টা পড়তেছি। আসলে এটা সত্যি না। আমি যখন অ্যাপটা খুলতেছি আমি দেখতেছি 4 ঘন্টা, মাঝে মধ্যে এমনও হয়েছে আমি 2 ঘন্টা পড়েছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি বুঝি 8 ঘন্টা পড়ে ফেলেছি। আসলে কিন্তু এরকমটা হয় না। তো আমাদের কাছে যদি মনে হয় যে আমি জব করতেছি, আমার হাতে ফ্রি টাইম মাত্র 3 ঘন্টা, তাহলে আমি সময় কীভাবে পড়বো? আসলে 3 ঘন্টা এনাফ হতে পারে যদি আপনি এরকম এই কনসেন্ট্রেশনটা, এই টেকনিকটা ফলো করেন। এরকম আরও অনেক কিছু টেকনিক আমি ফলো করেছি, যেটা আমি আস্তে আস্তে চেষ্টা করবো সবার সাথে শেয়ার করতে। তো এটাই ছিল আসলে আমার সাজেশন। ওকে, অসাধারণ। আমরা থ্যাংক ইউ মৃদুল বন্ধু স্যার, আপনি পোমোডোরো টেকনিক্স আমি নিজেও জানতাম না, আমি নিজে শিখলাম। এবং আমি যখন পড়েছি, আমার মনে হয় আমি অনেকদিন আমার মনে হয়েছে আজকে মনে হয় আমি 14-15 ঘন্টা পড়েছি। বাট আমি যদি টিকটিকটা ডাউনলোড করতাম এবং আমি যদি এভাবে নিজেকে জাজ করতাম, তো হয়তো 15 ঘন্টা আমি বলছি পড়েছি, কিন্তু অ্যাকচুয়াল পড়াশোনা হয়তো আমার হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা হয়েছে, এরকমটা হয়। তো এই কারণে আসলে আমরা অনেক সময় বলি যে এই সারাদিন পড়ছে কিন্তু চাকরি পাচ্ছে না, মানে তার ইফেক্টিভ পড়া হয় না, পড়াশোনাটা হচ্ছে, হ্যাঁ, সে হয়তো বই নিয়ে বসে আছে, বাট তার যে ব্রেনে যাওয়ার যে বিষয়টা সেটা হয়নি। সো থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে একটা ওভারঅল একটা যে কোনো বিষয় পড়ার ক্ষেত্রে এই জিনিসটা আমরা ফলো করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যদি স্পেসিফিকভাবে সায়েন্সের কথা বলি, বিশেষ করে সায়েন্সের বায়োলজি পার্টটা, এটা অনেকের বুঝতে খুব জটিল মনে হয় এবং মনে হয় যে কিছু মার্কস অনেক বেশি পড়া, এই জায়গাটা কিভাবে আসলে একটু ওভারকাম করতে পারে একজন শিক্ষার্থী? আচ্ছা হ্যাঁ, আমার আসলে প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি একটু অন্য জেনারেলাইজ কথা বলে ফেলেছি। আমি যদি শুধু সায়েন্সের ক্ষেত্রে ফোকাস করি, সেক্ষেত্রে যেহেতু আসলে আমি একটু টেকনোলজি ইউজের দিকে বেশি ফোকাস করি, টেকনোলজিটা বেশি ইউজ করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি যদি একটা টপিক বুঝতেছি না, সেক্ষেত্রে আসলে আমি এই জিনিসটার ওভারঅল ধারণা আমার কাছে নাই। যেমনটা হয় অনেক সময় আমরা যখন ডাইজেস্ট পড়ি, বইটা স্যার হয়তো পড়েছেন, অনেকে ডাইজেস্ট পড়ে যে আমি ডাইজেস্ট পড়ে ফেলবো। ডাইজেস্ট পড়লে যেটা হয়, ওই বিষয়টা আসলে আমি কিছু বুঝতেছি না, কিন্তু একদম চাইনিজ ভাষা যেরকম আমি মুখস্থ করব সেরকমটা মুখস্থ করা হয়, তাই না? আমি কিন্তু ওই বিষয়টা একদমই বুঝছি না, যে বিট কিভাবে আসতেছে, 1 বিট সমান কত, 10 বিট সমান কত, এই জিনিসটা আমি একদম কিচ্ছু না জেনে যখন আমি শুধুমাত্র ইনফরমেশন, র্যান্ডম ইনফরমেশন হিসেবে জানবো, তখন আমার খুব কষ্ট হয়ে যাবে, আমার খুব বোরিং লাগা শুরু করবে। এবং এই জিনিসটা আসলে আমার যেটা মূল দরকার, রিটেনশন করা, আমাকে তথ্যটা এখন পড়ে এটা আমাকে 3 মাস 6 মাস পর গিয়ে আমাকে এই ইনফরমেশনটা ব্রেন থেকে বের করে নিয়ে আসতে হবে, এটা কিন্তু হয় না। এটার জন্য আমি আরেকটা টেকনিক ফলো করি, কয়েকটা টেকনিক ফলো করে আমি আজকে যেটা সায়েন্সের জন্য বিশেষ করে বলবো, সেটা হচ্ছে ডিপ লার্নিং। হ্যাঁ, তাহলে ডিপ লার্নিংটা কি? এটা সায়েন্সের জন্য বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। ডিপ লার্নিংটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনি সায়েন্সের যে কোনো একটা টপিক ধরি, আমরা বায়োলজির কথাই ধরি, যে বায়োলজি আমি হচ্ছে কমেন্টসে কি আসতেছে, কোন টপিকটা আসলে বুঝতে পারছে না কেউ, কারো কোনো সমস্যা পার্টিকুলার? আপনি স্যার একটু বায়োলজি বা সায়েন্সটা নিয়ে একটা কথা বলেন, দেন আমরা কমেন্টস অনেক বিষয় এসেছে, আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করবো। তো আমি একটা উদাহরণ যদি দেই, যে সে ফর এক্সাম্পল আমি বায়োলজি বা আমরা কম্পিউটার নিয়ে বলি, হ্যাঁ, কম্পিউটারে কোনো একটা বিষয়ে আমি বুঝতে পারছি না যে বিট কিভাবে আসতেছে, যে 8 বিটের এটা আসলে কত ইনফরমেশন ক্যারি করতেছে, এই ধরনের কিছু কোয়েশ্চেন আসে, বা বাইনারি কনভার্সন, এগুলো বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে। তো এইটা অনেকে কি করে, যে বিশেষ করে আর্টসের অনেক স্টুডেন্টের একটা টেন্ডেন্সি থাকে, এটা আমি না বুঝে মুখস্থ করে ফেলবো। এটাতে এই যে আমি মাত্র যে সমস্যাটা বললাম, যে আসলে এটা কিন্তু বোরিং হয়ে যায়, আমার জন্য কষ্ট হয়ে যায়, আমি এটা বুঝতেই পারি না। বরং আমরা যদি ডিপ লার্নিংয়ে করি, যে আমি আজকে এই জিনিসটা আমি মনেই রাখতে পারতেছি না, একটা আমার এরকম অনেক সময় হয়েছে, বিশেষ করে আমি যেহেতু সায়েন্সটা আমার জন্য ইজি ছিল, ইন্টারন্যাশনাল বা বাংলাদেশে অনেক টপিক ছিল, আমি মনে রাখতে পারছি না, আমি ভুলেই যাচ্ছি বারবার। তখন আমি যে জিনিসটা করি, ওই জিনিসটা আমি নেটে সার্চ করি, নেটে সার্চ করে ওইটার যত ডিটেলস আছে, যত ইন্টারেস্টিং বিষয়গুলো আছে, সেই সবগুলো জিনিস আমি
নেটে সার্চ করে পড়াশোনা করি। বিশেষ করে কয়েকটা সাইট আমরা যদি জানি, এরকম রেডিট নামে একটা সাইট আছে, রেডিট, তারপর আছে এনসাইক্লোপিডিয়া, ব্রিটানিকা, এবং এখনকার হাল জামানার এআই যে টুলসগুলো রয়েছে, ChatGPT, জেমিনাই আর যা যা আছে, এই জায়গাগুলোতে যদি আমি ওই পার্টিকুলার বিষয়টা নিয়ে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, যে ChatGPT-কে আমি জিজ্ঞেস করলাম কম্পিউটারে এই জিনিসটা সম্পর্কে আমাকে কিছু বল, তো দেখা যাবে এখানে অনেক তথ্য বলতেছে, সে অনেক কিছু এক্সপ্লেইন করতেছে, অনেক কিছু বুঝাচ্ছে। আমার সব কিচ্ছু মনে রাখা দরকার নেই ডিয়ার ক্যান্ডিডেটস, এইটুকু জাস্ট বিলিভ করেন, আপনি ওই ইনফরমেশনটা, ওই মজার ইনফরমেশনটা পড়বেন, আপনি পড়ার পরে দেখবেন যে আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন, ওখানে 90%ই ভুলে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, 10% অবশ্যই আপনার মনে থাকবে, কারণ ওর মধ্যে একটা প্যাটার্ন থাকবে, ওর মধ্যে একটা স্টোরি থাকবে, ওর মধ্যে একটা সুন্দর একটা লার্নিং আউটকাম থাকবে। ফলে যেটা হবে, ওই 10% আপনার কিন্তু শুধুমাত্র ওইটুকু ইনফরমেশন মনে রাখাটাই যথেষ্ট। হ্যাঁ, যে একটা ছোট একটা ইনফরমেশন মনে রাখাটা যথেষ্ট, সেটা আপনি ওই স্টোরি থেকে মনে থাকবে আপনার। যেহেতু আমাদের ব্রেন কিন্তু ইনফরমেশন মনে রাখার জন্য তৈরি হয়নি, আমাদের ব্রেন সবসময় তৈরি হয়েছে স্টোরি মনে রাখার জন্য। তো আপনি সবসময় যে জিনিসটা আপনি বুঝতেছেন না, সেটা একটু ডিটেলসে জানেন, এটাকে স্টোরি হিসেবে জানেন। আরও বেটার হয় আপনি কাউকে বোঝান বা আপনার ফ্রেন্ডের সাথে এটা নিয়ে আলোচনা করেন, এইটা কখনো আপনি আর জীবনে ভুলবেন না। বিলিভ মি, আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে কখনো এটা নিয়ে আলোচনা করেন বা কাউকে বোঝানোর চেষ্টা করেন, এই তথ্যটা আপনি কখনো ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ স্যার। একটা লাইন আমি পিক করি, সেটা হচ্ছে যে আমাদের ব্রেন কিন্তু ইনফরমেশন মনে রাখার জন্য তৈরি হয় নাই, সে মূলত হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যাকচুয়ালি টু মেমোরাইজ দি স্টোরি। সো আমরা অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ করে একটা ডাইজেস্ট বের করে পড়া শুরু করি, ভাই মাথায় কিছু আসতেছে না। আমি এই প্রবলেম ফেস করেছিলাম, বিশেষ করে বাংলাতে। আমি যখন হঠাৎ করে দেখি যে ওই যে বিভিন্ন কবিয়ালদের গল্প আছে বা মধ্যযুগীয় বিভিন্ন সাহিত্যের কথা আছে, আবার আমাদের চর্যাপদে আমি জাস্ট অ্যাস্ট্রোনিস্ট, যে কী হলো রে ভাই, কোথা থেকে আসলো। সো পরবর্তীতে আমি আসলে ওইটার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা, বিশেষ করে লাল নীল দীপাবলি, এই বইটা পড়েছিলাম। আমার কাছে পরে যখন পড়তে গেছি খুব ভালো লাগছে। তো ওই বিষয়টা আমার বলার পরে মনে আসলো যে আসলে আমাদের ডিয়ার ক্যান্ডিডেটস, তো এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করা প্রয়োজন। যে কোনো কিছু শুধুমাত্র ইনফরমেশন আকারে না পড়ে, ওই ইনফরমেশনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা যদি আপনি পড়েন, আপনার রিয়ালাইজেশনটা ভালো হবে এবং লং টার্ম আউটপুটটা নিঃসন্দেহে ভালো হবে। তো অসংখ্য ধন্যবাদ মৃদুল বৈদ্য স্যার। এখানে আপনাকে আমি একটু আমাদের যে পরীক্ষার্থী উনি একটা এখানে কমেন্টস করেছেন অনেকে, আমি কিছু কমেন্টস নিচ্ছি, একটু কমেন্টস থেকে আমরা একটু আপনার কিছু উত্তর জানতে চাইবো। একজন বলেছেন যে চাকরি পরীক্ষার জন্য 10তম থেকে 46তম 46তম বিসিএস পর্যন্ত যে সকল প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো সঠিকভাবে পড়া কেমন গুরুত্বপূর্ণ সকল চাকরি পরীক্ষার জন্য? আচ্ছা, আমি যেটা পার্সোনালি বিলিভ করি, একজন ক্যান্ডিডেট, আমি যেমনটা বললাম যে কেউ দেখবেন অনেক বেশি পড়তেছে 14 ঘন্টা, কেউ কিন্তু 2 ঘন্টা পরেই কি হচ্ছে, সে সাকসেসফুল হয়ে যাচ্ছে। তো আপনার এখানে মনে রাখতে হবে, কম পড়েও সাকসেসফুল হওয়ার সবচেয়ে বড় একটা আমি বলবো কারিশমা বা সিক্রেট হচ্ছে সে কতটা কোয়েশ্চেনটা প্রেডিক্ট করতে পারছে এবং সেই অনুযায়ী সে তার পড়াশোনাটাকে ফাইন টিউন করতেছে। আপনি যদি সব কিছু পড়তে যান, বিলিভ মি, আপনি পরীক্ষা হলে গিয়ে কনফিউজড হয়ে যাবেন, আপনার কিছুই মনে থাকবে না। তাই খুব সিলেক্টিভ পড়া পড়তে হবে, এটা হচ্ছে আমার মূল স্ট্র্যাটেজি ছিল। আমি পড়তাম খুব কম, কিন্তু সেইটা আমি ভালো করে মনে রাখতাম। এই ক্ষেত্রে কোয়েশ্চেনটা কি ছিল? হ্যাঁ, কোয়েশ্চেনটা এটা ছিল যে সে 10তম থেকে 46তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে, হ্যাঁ, তো প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস অবশ্যই আপনাকে কি দিবে, সেই ক্ষমতাটা দিবে যাতে আপনি প্রশ্নটা প্রেডিক্ট করতে পারেন। এখন এই ক্ষমতাটা আপনি খেয়াল করবেন, এক একজনে এক এক রকম, কেউ খুব ভালো করতে পারে, কেউ খুব খারাপ করতে পারে। আপনার যদি মনে হয় যে আমি এটাতে ভালো, অবশ্যই আপনি দৌড়ে এগিয়ে থাকবেন। যদি মনে হয় যে আমি এটা ভালো পারছি না, সেক্ষেত্রে অবশ্যই টিচারদের সাহায্য নেবেন কোচিংয়ে, সেটাও যদি সম্ভব না হয় কোনো ফ্রেন্ডসের সাহায্য নেবেন। এবং 10 থেকে 46তম কোশ্চেন অ্যানালাইসিসের দিকে যদি আমরা আসি, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, বিসিএস কিন্তু একটা ইভলভিং প্রসেস। এই প্রিলি কোয়েশ্চেনটা প্রতি বছর একটু 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 করে চেঞ্জ হচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, 40তম বিসিএস প্রিলির আগের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু একটু অন্য ধরনের ছিল, তাই না স্যার? একটু অন্য ধরনের ছিল। 40-এর পর থেকে একটু একটু করে চেঞ্জ হয়ে 44-এ একদমই ভিন্ন একটা প্যাটার্ন দেখেছি, 45-এ আরও ডিফারেন্ট একটা প্যাটার্ন দেখেছি আমরা, 46-এ আবার একটু অনেকটা ট্রেডিশনাল ফরম্যাটে চলে যাচ্ছে। সো আপনারা যদি মনে করেন, সেক্ষেত্রে আমি বলবো রিসেন্ট ইয়ারগুলোতে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। মানে 10 থেকে 46 আপনি পড়েন, গুড, বাট অ্যানালাইসিসের জন্য লাস্ট 5-6 বছরের যে বিসিএস বা লাস্ট 10 বছরের যে বিসিএসটা, এইটাতে বেশি আপনি ফোকাস দেবেন অ্যানালাইসিসের জন্য, তাহলে আপনি রিয়েল পিকচারটা পাবেন। যেমন আমার যদি কোশ্চেন আমি দেখি যে সংবিধানের 5 নং ধারায় কি আছে,
এটা প্রশ্ন এসেছে, তো আমাকে ওখানে ধরে নিতে হবে 5 যদি এসে থাকে অবশ্যই 6ও আসতে পারে, অবশ্যই 3ও আসতে পারে। তো আমাকে প্রশ্নটা দেখে বুঝতে হবে যে এই জায়গাটা শুধু এইটা আসবে না, এর রিলেটেড জিনিসপত্রগুলোও আসতে পারে। যেমন একটা আমরা গুগলে সার্চ করলে কিন্তু দেখি সার্চ রেজাল্টে পরে ইউ মে অলসো ফাইন্ড দিস ইন্টারেস্টিং, এরকম একটা কোয়েশ্চেন আসবে। এটার সাথে সাথে এই যে রিলেটেড টপিকগুলো আছে এগুলো আসতে পারে। তো আমাদের মনে হয় যে কোয়েশ্চেন আপনি যেটা দেখেছেন সেইটা দেখে অবশ্যই আপনি প্রেডিক্ট করবেন যে এর সাথে সাথে আর কি কি আসতে পারে, আপনাকে সেটা দেখে সেই অনুযায়ী প্রিপারেশনটা ফাইন টিউন করতে হবে। সো শুধু প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট না, প্রশ্নটা অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ মৃদুল বদ্দ স্যার। স্যার আপনাকে আমি আবারও ডেকে নিব। আমি এই মুহূর্তে আমাদের আসলে এই বিসিএস চ্যাম্পিয়নের যে পরিচালক আমাদের সোহাগ স্যার, এবং সোহাগ স্যার আমি দেখি যে তার পেজে আসলে একটু পরপর একটু আপডেট দেন স্টুডেন্টদের জন্য, আসলে খুবই ইফোর্ট দিয়ে থাকেন যে মানুষ যাতে আসলে তারা ফ্রি হলেও যারা কিছু যেন প্রতি মুহূর্তে শিখতে পারে। তো মৃদুল বদ্দ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু সোহাগ স্যারের সাথে এখন একটু কথা বলবো এবং আপনাকে আমি কিছুক্ষণ পর আবার ডেকে নিব, আপনাদের সাথে আরও কিছু আড্ডা দেবো ইনশাআল্লাহ। সো অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। সো সোহাগ স্যার আপনাকে একটু অনুরোধ করছি আপনি একটু মঞ্চে আসেন। এবং সোহাগ স্যার আমি দেখেছি যে অ্যাক্টিভ মানুষ, এবং তিনি কন্টিনিউয়াসলি আমি দেখেছি যে সেই পেজে একটুর পর একটু আপডেট দিচ্ছে। সে কিন্তু একটু খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশনে আছে, যে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার, কাজের প্রচুর প্রেশার এবং তার পোস্টিংটা বেশ দূরে। বাট এত কিছুর পরেও সোহাগ স্যার আপনি এত কিছু কিভাবে মেনটেন করেন, এইটা একটা আমাদের আসলে আজকে দর্শকদের জন্য বলবেন। ধন্যবাদ স্যার। আসলে আমি যখন পড়াশোনাটা করি তখন মনে হলো যে আসলে পড়াশোনা যে নিজে জ্ঞান অর্জন করছি এর ভিতরে আসলেই সম্পূর্ণ সার্থকতা নয়। আমরা বিশেষ করে যারা ঢাকাতে অনার্স করেছি, যেমন আপনি বুয়েটে পড়ছেন, স্যার ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, বা আমি বুটেক্সে পড়েছি। সো আমাদের কাছে আসলে যেমন আমি যখন ঈদে বা বিভিন্ন সময়ে বাসায় গেছি, বিশেষ করে আমি যখন 41 প্রথম বিসিএস শুরু করি, করোনাতে এলাকায় গিয়ে স্যার দেখি কোনো বই পর্যন্ত আসলে আমাদের এলাকায় বা অনেক জায়গায় পাওয়া যায় না। তখন আসলে মনে হলো যে আসলে আমরা যারা ঢাকাতে থাকি এই প্রবলেমটা ফিল না করলেও যারা আসলে ঢাকার বাইরে থাকে বা ঢাকাতেও অনেক যানজটের কারণে আসলে অনেক সময় অফলাইন এসে সার্ভিসটা নেওয়া সম্ভব হয় না, তাহলে আসলে আমরা এমন একটা কাজ করি যার মাধ্যমে আমরা যে জ্ঞানগুলো অর্জন করতেছি সেই জ্ঞানটি যেন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয়। স্যার এছাড়া এই জ্ঞান অর্জন ছড়িয়ে একটা আমার অনেক বড় একটা নেশা। একই সাথে যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটির সবথেকে টপ রেটেড যে জনপ্রিয় গ্রুপ ছিল সেটিও স্যার আমার ছিল। ফলে এটি স্যার আমার দীর্ঘদিনের একটি অভ্যাস যে ফেসবুকের মাধ্যমে আসলে আমাদের অর্জিত যে জ্ঞানগুলো সেটি স্যার ছড়িয়ে দেওয়া। তার মানে এটা আপনার এই যে হ্যাবিটটা এটা গ্রো হয়েছে আসলে আপনার ইউনিভার্সিটি সময় থেকেই, এবং আপনি সেটা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহাগ স্যার। এখন আসলে আপনি যেহেতু একজন ব্যাংকার, তো আমার কাছে কিছুদিন আগে আমরা একজন জুনিয়র আমাকে জিজ্ঞেস করেছিল যে সে ব্যাংকের দিকেও আসলে একটু যাওয়ার ইচ্ছা আছে, আবার সে মাঝে মাঝে আছে না বিভিন্ন, যেমন দুদকের এডি, বাংলাদেশ ব্যাংকের এডি, বেজার এডি, এই জায়গাতেও তার প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে, আবার সে বিসিএসও দিতে চাচ্ছে। তো তার মানে সব কিছু তার ইচ্ছা, ঠিক আছে, এটা হতেই পারে, আমি বলছি এটা হতেই পারে। তো একজন মানুষ আপনাকে যে কাছে বলে একজন মানুষ প্যারালালি সবগুলো প্রিপারেশন আসলে নেওয়াতে ইটস ভেরি ডিফিকাল্ট আলাদা আলাদা করে। তা এই ক্ষেত্রে আসলে তার কোন প্রিপারেশনটা অ্যাকচুয়ালি ফোকাস করা উচিত? আপনার কি মনে হয় যে স্পেসিফিক কোন সেগমেন্টটা ফোকাস করলে তার সবগুলো কভার হয়ে যেতে পারে বলে আপনি মনে করছেন? স্যার আসলে আমি যদিও ব্যাংকের সিনিয়র অফিসার, আমি বাংলাদেশ ব্যাংকে ভাইভা দিয়েছি এবং আসলে অনেকগুলো ব্যাংকে চাকরি পেয়েছে। আমি ইনিশিয়ালি অনেক জবে জয়েন করি নাই, তো এখন একটু জয়েন করলাম এটা শেষের দিকে। এখন আসলে আমি আমার লাইফের বিসিএস ব্যতীত কখনো কোনো প্রস্তুতি নিই নাই ব্যাংকের জন্য। আসলে ওইভাবে পড়াশোনা করি, কারণ বিসিএস হচ্ছে এমন একটা সিলেবাস যে সিলেবাসের সাথে যদি আপনি কভার করেন আপনার অতিরিক্ত থাকবে কিন্তু কম পড়বে না। কারণ দেখুন, যদি ব্যাংকের বিষয়টা আমরা দেখি, এখানে সাবজেক্ট আসে বাংলা থেকে এমসিকিউ আসে, ইংরেজি আসে, জিকে আসে, ম্যাথ আসে আর কম্পিউটার আসে। দেখুন তো এই সাবজেক্টগুলো প্রিলিমিনারি 10টাতে আছে কিনা? আছে। প্রাইমারিতে 4টা সাবজেক্ট আসে, অর্থাৎ বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে। এনটিআরসিতে সেম, বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে। এটিও সেম। অর্থাৎ বরং বিসিএস যদি আপনি পড়েন তাহলে আপনি মেন্টাল অ্যাবিলিটি এবং নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন এই পোর্শনটা আগিয়ে থাকতেছেন। ফলে এটি পড়লে আপনার নতুনভাবে জানার কিছু নেই। তবে পূর্বে ব্যাংকে যে প্রিলিমিনারি বা রিটেনের প্রশ্নগুলি ইংরেজিতে হতো, বর্তমানে আর্টস ফ্যাকাল্টিতে প্রশ্ন করার কারণে
এটিও বাংলাতে সেটাও হচ্ছে। বাংলাতে হচ্ছে। সো আমার এখন মনে হয় যে আলাদাভাবে বিশেষ করে প্রিলিমিনারির জন্য ব্যাংকের প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র যখন সে বিশেষ রিটেন ব্যাংকে রিটেন পরীক্ষা দেবে তখন সে ফোকাস রাইটিংটা পড়বে। তবে সে যদি বিসিএস কোয়ালিফাই করে সে যদি আসলে এসএগুলো এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভালো প্রস্তুতি থাকে রিটেনের জন্য বিসিএস এর, তাহলে তার ফোকাস হয়ে যাবে। সো এখানে তার কোনো ফোকাস স্যার আমি এরকম মাল্টিপল প্রস্তুতি নিই নাই, আমি ওভারঅল অনেক পরীক্ষা আসলে দিয়েছি, কিন্তু আসলে আপনারা অনেকেই জানেন আমি 41, 43, 44, 45 এবং 46 সবগুলো প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছে এবং 41, 43 এবং 44 নন ক্যাডার হয়েছে। আসলে আমার যে সাবজেক্ট সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফলে এখানে আমার জেনারেল ক্যাডার থাকে। পাশাপাশি আসলে বিসিএস শুধুমাত্র যে আসলে পরিশ্রম করলে হবে এরকম না, আপনার একটা লাখের বিষয় থাকে। তবে আমি আশা করি আগামী 45 এবং 46 সহ যে সমস্ত জায়গাগুলো আছে স্যার সেখানে আসলে ভালো প্রস্তুতি ভালো মানে রিটেন দিয়েছে, বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। তার মানে আমরা যদি একটু স্যারের কথাটা সামারি করি, বিষয়টা হচ্ছে যে বিসিএস প্রিপারেশনটা আসলে এত ভাস্ট এবং এটাকে আমরা যদি বলি মাদার অফ অল এক্সামস, অল কম্বিনেড এক্সামস, এটা আমার মনে হয় বলা ভুল হবে না। এবং এটা যদি আপনি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারেন, একটা পারফেক্ট বিসিএস পিডি, পারফেক্ট বিসিএস রিটেন, পারফেক্ট বিসিএস ভাইবার জন্য আপনি যদি প্রিপেয়ার হতে পারেন, এরপরে আপনি বাংলাদেশের যে কোনো জবের জন্য আসলে আপনি কোয়ালিফাইড একজন পার্সন হতে পারবেন। যেমন আমি স্যার আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমি কিন্তু অনলি বিসিএস প্রিপারেশন নিয়েছি, সেকেন্ডারি কোনো প্রিপারেশন নেই নাই। সো আমি প্রথমে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে জব করেছি এবং পরবর্তীতে আমি বিসিএস থেকে নন ক্যাডার পেয়েছি, উপজেলা সমস্যা অফিসার, পরবর্তীতে সহকারী রাজস্ব কর্মকর্তা পেয়েছি এবং ফাইনালি 44 বিসিএস এর পরে আমি শুধু বিসিএস এর প্রিপারেশন দিই। আমি কিন্তু বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বেবজাতে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট প্রমোশন ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি। তো বাট আমার হোয়াট এভার আমি যত জবই পেয়েছি আমার কিন্তু প্রিপারেশন ছিল একটাই বিসিএস। সো আমি বলছি না যে শুধু বিসিএস প্রিপারেশনই নিতে হবে, এটা একজন স্ট্র্যাটেজি। আপনি যদি মনে করেন যে স্পেসিফিক কোনো বিষয়ে প্রিপারেশন নিতে চান সেটা অবশ্যই নিতে পারেন, বাট বিসিএস একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন। সো এইটার একটা যদি অ্যাবসলিউট প্রিপারেশন আপনি নিতে পারেন তাহলে আপনি মার্কেটে যে কোনো জবের জন্য আপনি প্রিপেয়ার থাকতে পারেন। সো একটি কথা এখানে আমার আছে, যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আমাদের এই বিসিএস ক্যাডার বৃন্দ দ্বারা পরিচালিত এই 50তম বিসিএস প্রিলি ব্যাচে এনরোল করবে, আমার কাছে কিন্তু সকল যেমন ব্যাংকের আসলে আর কতটুকু কানেক্ট করলে আসলে ব্যাংকটা সেখানে কভার করবে, আর কতটুকু কানেক্ট করলে আমি কিন্তু পেট্রো বাংলাতেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভাইবা দিয়েছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিসেন্টলি ভাইবা দিয়েছে। সো আসলে আইবিএ কেন্দ্রিক যে প্রস্তুতি সেটাও আসলে সাথে কতটুকু কানেক্ট করলে তারা সেটা কভার করতে পারবে। এছাড়া আসলে অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষাতে আসলে এখান থেকে কতটুকু বাদ দিতে হবে এবং কতটুকু আসলে অ্যাড করতে হবে সেটা আমাদের অলরেডি রেডি করা আছে স্যার। সো আমরা সেইগুলো আমাদের এই স্টুডেন্টকে কিন্তু একেবারে ফ্রিতেই আমরা শেয়ার দিতে পারবো স্যার। তো আমরা 50 বিসিএস এর যে প্রিলিমিনারি কোর্স আসলে বিসিএস চ্যাম্পিয়ন অফার করছে। তো স্যার এখানে ক্লাস সংখ্যা কত থাকতে পারে এবং আমরা যে ক্লাসের রুটিন বা প্রিপারেশন এই জায়গাটাতে আসলে বিসিএস চ্যাম্পিয়ন কতটুকু প্রিপেয়ার্ড? আসলে আমরা পুরো সিলেবাসটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আসলে অ্যানালাইসিস করেছি। আমার 5টি বিশেষ প্রিলিমিনারি টেকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেও কিন্তু আসলে আমি অন্তত ক্যাডার না হয় কিন্তু প্রিলিমিনারি এক্সপার্ট এটা বলতে হয়, কারণ আমি টানা কিন্তু 5টি আসলে এটিকে করেছি। এবং স্যার সবচেয়ে বড় বিষয় আমি অ্যাকচুয়ালি বাকি সকল বিশেষে 140-এর উপরে আসলে একটা ভালো মার্কস, প্রিলিতে 140-এর উপরে মার্কস পেয়েছে। এমনকি আপনার 44 তো অনেক ইজি ছিল, দ্যাটস ওয়াই কিন্তু 155 ছিল মার্কস পেয়েছেন। এর কারণ কি আসলে আমি যখন করোনার সময় বাসায় থাকি তখন আসলে আমি এই প্রিলিমিনারি সিলেবাসটাকে আমি নিজে যখন অ্যানালাইসিস করি, যারা আমাদের স্টুডেন্ট আছেন বা আমাদের ভিডিওগুলো দেখেছেন দেখবেন এইগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কৌশল। যেমন বাংলা সাহিত্য বলেন, ইংরেজি সাহিত্য বলেন, প্রত্যেকটি জায়গায় একটি কথা পড়লেই মনে থাকে না, মনে রাখার জন্য পড়তে হয়। এখন আপনার নর্মালি মনে থাকবে না। এখন যদি আমি দেখেন প্রমোদ চৌধুরীর একটা ছন্দ এইভাবে পড়লাম যে নানা কথায় নানা চর্চায় বীরবলের হাল খাতায় রায়তের কথা শুনে হয় আমাদের শিক্ষা, তেল নুন লোকটি ছাড়া প্রবন্ধ রচনা করা প্রমোদ বাবুর দীক্ষা। এগুলো বলতেও দেখি ভালো লাগে, ফলে এই ধরনের পড়াতে আসলে বোরিং আসে না। মাঝে মাঝে আমি যারা আমাদের স্টুডেন্ট আমরা এই ক্লাসে ফ্রি নিয়েছিলাম, হুমায়ুন যে আহমেদ তার 30টা উপন্যাস আছে স্যার, পাশাপাশি নির্মলেন্দু গুণের তারও কিন্তু প্রচুর পরিমাণে আসলে বই আছে। এই টোটাল বিষয়গুলোকে আমরা এমন একটি প্রেমের চিঠির মাধ্যমে আসলে উপস্থাপন করি, প্রেমের চিঠি যে এরকম মানে খুবই আবেগময় ভাষায় যে প্রিয়তমেষু হিমু
আজ রবিবার, আজকে রাত্রি নক্ষত্রের রাত, আমি শঙ্খ নীল কারাগারে বন্দি। মানে খুব ইমোশনাল একটা চিঠির মাধ্যমে এইগুলো কিন্তু আসলে উপস্থিত করা যায়। তো এইগুলো কিন্তু আমরা একেবারে তখন বানিয়েছি। পাশাপাশি দেখেন, আমি যখন বিভিন্ন বইগুলো হাত দিলাম, এনসাইক্লোপিডিয়া মনে হচ্ছে আমার থেকে। আসলে এটা এবার বলা ঠিক কিনা, এমন কিছু ধর্মগ্রন্থ আছে যেগুলো আসলে দেখতে এই সাইজে, কিন্তু সেটি পড়লে জ্ঞান অর্জন করলে ইহকাল পরকাল পার হওয়া সম্ভব। কিন্তু এরকম একটা মোটা মোটা বই থেকে আপনি 20 মার্ক কভার করতে পারতেছেন না, মানে বিষয়টা কিন্তু সত্যি সহজ নয়। এরকম একটি বড় বই কারো পক্ষে মুখস্থ করা সম্ভব না। স্যার, এখানে একটি বিষয় আমি মাঝে মাঝে মনে করতাম, আমাকে ব্রেন নষ্ট হয়ে গেছে কিনা, আমি কেন মনে রাখতে পারতেছি না। এখানে অনেকেই দেখলাম এরকম কথা লিখেছে যে তার আসলে পড়া মনে থাকে না। হ্যাঁ, অনেকেই কমেন্টস করেছে, বলছে আমার পড়া অনেক পড়ি মনে থাকে না। হ্যাঁ, নিজে মনে হচ্ছে ডাক্তার দেখাবো, কারণ আমি পড়লে মনে থাকতেছে না, আমি হয়তো ব্রেন নষ্ট হয়ে। পরে আমি দেখলাম স্যার, যখন আমরা এসএসসি লেভেলে ছিলাম, একটি কম্পোজিশন হয়তো 20 লাইন থাকতো, স্যার আমাদের 4 লাইন করে মুখস্থ করাইতো। এটা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, প্রি টেস্ট, টেস্ট কতবার পড়ে। এলাকায় যার 20টা কম্পোজিশন মানে এসে মুখস্থ ছিল, তাকে বস স্টুডেন্ট ধরা হতো, কারণ তোমরা খুব কমন আসতো স্যার, আমরা এরকম দেখেছি। সো আমরা করতেছি কি, আমরা বিশেষ করে এক একটা বই অনেক বড়, এবং এই বইগুলো কিন্তু পার্মানেন্ট না। আজকে পড়বেন, 3 মাস পর চেঞ্জ হয়ে যাবে, নতুন অর্থ বছর আসবে, মেজরিটি টপিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফলে এইটা কারো পক্ষে মুখস্থ করা সম্ভব না। তাহলে কতটা সামারাইজ করা যায়, যেমন আমরা স্যার প্রিপোজিশনের জন্য মাত্র 25টা রুলস পড়ে, এবং আমরা চ্যালেঞ্জ করতে পারি যদি অ্যাপ্রোপ্রিয়েট বাদে রুলস থেকে আসে, এটাকে থেকে কভার করবে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্ব টোটাল স্যার 30টা রুলস পড়ে, অত্যন্ত কনভিনিয়েন্ট, যেগুলো পড়লে আপনি এটা কভার করবে। আপনি দেখবেন ট্রান্সফরমেশন অফ নাউন এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এটা কিন্তু গ্রামারের মেজর অংশ, কিন্তু এইগুলোকে আমি দেখেছি খুব ভালোভাবে কিন্তু নেই। আমি আসলে নিজে গবেষণা করেছি, এবং ঢাকাতে থাকার ফলে বাংলাদেশের সেরা সেরা শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করার সুযোগ হয়েছে। ফলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিক্ষকদের এই অ্যানালাইসিসটাকে কাজে লাগিয়ে যে কম্বাইন্ড সলিউশন দেবে। আমাদের এর প্রিভিয়াস ব্যাচে প্রায় 1100 স্টুডেন্ট ছিল, আমি লাইভে আছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন সিঙ্গেল স্টুডেন্ট নেই যে স্টুডেন্ট আমাদের এই কোর্সে ভর্তি অখুশি ছিল, বরং অসংখ্য স্টুডেন্ট আছে যারা আসলে আমাদের তো অনেক বেশি কৃতজ্ঞ ছিল। কারণ আমাদের ডেডিকেশনটা এমন যে আমি নিজে লস খেলাম, কখনো স্টুডেন্টের লস হোক এই বিষয়টি মনে করি না। কারণ কোনো শিক্ষক যদি আমার সাথে প্রতারণা করতো, তাহলে হয়তো আমি কলেজে ভালো করতে পারতাম না। অ্যাডমিশনের শিক্ষক যদি প্রতারণা করতো, তাহলে হয়তো ভার্সিটিতে চান্স পাইতাম না। চাকরি কোচিং শিক্ষক প্রতারণা করতো, হয়তো আজকে এই 9 গ্রেড চাকরিটি করার সুযোগ হতো না। ফলে কোনো একটি স্টুডেন্টকে কোর্সে আটকে রাখা মানে কি, সে আপনার উপরে নির্ভর করে যে না স্যারের কাছে গেলে আমার স্বপ্নটা পূরণ হবে। কিন্তু যখন ওই প্রতিষ্ঠান চিটারি করে বা প্রতারণা করে, এর ফলে যে বিষয়টা হয়, ওই স্টুডেন্টের বয়সে চলে যায় স্যার। অনেকের বয়স দেখবেন শেষের দিকে, আর 1 বছর আছে, 1 বছর এমন একটা জায়গায় ভর্তি হলো যেখানে ট্রাস্ট করে, কিন্তু সে কোনো কোয়ালিটিফুল সার্ভিস পেল না, তার লাইফ থেকে কিন্তু চিরকালের মতো ওই সুযোগটা কিন্তু চলে গেল। ফলে এরকম বিষয়গুলো আমার মাথায় থাকে। ফলে স্টুডেন্টের যে কোনো সার্ভিসে আসলে স্যার আমরা সব থেকে মানে আমার ব্যক্তিগত কাজ, এমনকি আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ খাওয়া বাদ দিলে আমরা চেষ্টা করেছি যে স্টুডেন্টকে আসলে সন্তুষ্ট রাখতে, স্বপ্নগুলো পূরণ করেছে। ওকে স্যার, তারপরে আমাদের বিসিএস চ্যাম্পিয়নের আমাদের কোর্স ম্যাটেরিয়ালস এবং আমাদের যে সিলেবাস, ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের কোন স্যার কখন কি ক্লাস নেবেন, আমাদের পুরা সেগমেন্টটা আসলে আমরা ফুললি প্রিপেয়ার করেছি। আমরা এটা শেষে জানাবো, এখন আমরা আরো স্যারদের থেকে গাইডলাইন শুনে। হ্যাঁ স্যার, তো এই কারণে আমাদের আসলে এখানে আজকে সোহাগ স্যার বলছিলেন যে অনেকেই আসলে আমাদেরকে মেসেজ দিয়ে রিকোয়েস্ট করেছেন বিসিএস চ্যাম্পিয়নে যে আমাদের 50 বিসিএস এর কোর্স অফার করার জন্য, বাট আসলে একটু সময় নেওয়া হয়েছে, একটু ডিলে করা হয়েছে। কারণ হচ্ছে যে ইন দ্য মিন টাইম আসলে সোহাগ স্যার এবং আমাদের যে ব্যাক এন্ডে আসলে অনেকেই কাজ করেন, তারা হয়তো অনেক সময় সামনে আসতে পারছেন না। তো সবাই মিলে এবং আমাদের টিচার প্যানেল মিলে আমরা আসলে এই ওরিয়েন্টেশনটাকে ডিজাইনিং এটা আমরা ঠিকভাবে করেছি, এবং এই করার কারণে একটু ডিলে হয়েছে। তো সোহাগ স্যার অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে একটু আমাদের পুলিশ ক্যাডার রবিন স্যার এবং আমাদের মৃদুল স্যার দুইজনকে আমি একটু একসাথে মঞ্চে রাখছি। সমস্যা না, আসে দুইজনই আসেন, আমি শেয়ার করবো একটু, আমরা দুইজন দুই পাশে আসি। সো রবিন স্যার এবং মৃদুল স্যার, আমাদের তিনজনকে প্রপারলি দেখা যাচ্ছে সোহাগ স্যার? তিনজনই ওকে, তাই না?
আচ্ছা, 3 জনই যোগ দিতে হয়। আমরা একটু কমেন্টস নিয়ে সোহাগ স্যার কিছু ডিসকাস করতে পারি, তাই না? আমি একটু আগে একটা কমেন্টস দেখলাম, মৃদুল স্যার। আমরা দুজনের কাছেই জিজ্ঞেস করবো। আমি প্রথমে একটু মৃদুল স্যারকে জিজ্ঞেস করি। একজন কমেন্টসে জিজ্ঞেস করেছেন যে হচ্ছে যে উনি হচ্ছে এখন স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, অনার্স করছেন সম্ভবত সেকেন্ড ইয়ারে। তো রানিং স্টুডেন্ট যে তার জন্য আসলে এই বিসিএস প্রিপারেশনটা এই সময়টাতে আসলে নেওয়াটা কতটা যৌক্তিক, বা যদি নিয়ে থাকেন তিনি কোন কোন বিষয়টা আসলে ফোকাস করতে পারেন? থ্যাংক ইউ তানজিল স্যার। রানিং স্টুডেন্টের হিসেবে আমার কাছে যেটা মনে হয়, কিছু কিছু কোর্স কিছু যদি সাবজেক্ট দেখি আমরা বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনটা যদি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কিছু সাবজেক্ট থাকে যেটা আমাদের একটা কোর স্কিল তৈরি করার বিষয় রয়েছে। যেমনটা হচ্ছে ম্যাথ, যেমনটা রয়েছে ইংলিশ গ্রামার, যেমনটা রয়েছে সায়েন্স, আইসিটি, আইকিউ, এগুলোতে। হ্যাঁ, তো আমি যদি আমার কথা বলি, আমি এর আগে বলেছি মাত্র 3 মাসে আমার প্রিপারেশনটা আমি কমপ্লিট করতে সক্ষম হয়েছিলাম। এটার একটা বড় কারণ হচ্ছে এই জায়গাগুলোতে আমাকে ধরতেই হয়নি, আমাকে পড়তে হয়নি আগে থেকে। কারণ হচ্ছে আমার ইংলিশে অলরেডি একটা স্কিল ছিল, ম্যাথে একটা অলরেডি স্কিল ছিল। আপনারা জানবেন যে আমি ম্যাথ অলিম্পিয়াড ছিলাম আমার স্কুলে যখন পড়েছি, কলেজে যখন পড়েছি। আপনার স্কুল থেকে ইউনিভার্সিটি লাইফে কাইন্ড অফ আপনি এই বিষয়গুলোতে প্রিপারেশনের মধ্যেই ছিলেন? প্রিপারেশনের মধ্যেই ছিলাম, হ্যাঁ। আর যেহেতু আমি হচ্ছে আমার যে এইচএসসির যে নলেজটা বা স্কুলের যে নলেজটা, এটা যাতে আমি ভুলে না যাই, আমি কিন্তু একটা টিউশনের মধ্যে ছিলাম সবসময়। আমি কোচিংয়ে পড়িয়েছি, টিউশন করিয়েছি। তো যার ফলে কি হয়েছে, ম্যাথ জিনিসটা আমি কখনো ভুলে যাইনি। ইংলিশটা আমাদের প্র্যাকটিসের মধ্যেই ছিল, এবং সায়েন্স, আইকিউ, এটাতে আমার একটা অলরেডি একটা নলেজ ছিল। তো আমি মনে করি যে একটা স্টুডেন্ট অবস্থায় এই যে জিনিসগুলো, যেখানে আমাদের একটা স্কিল ডেভেলপমেন্টের বিষয় রয়েছে, এই জায়গাটাতে ফোকাস করা উচিত, যাতে আমি যখন কোর প্রিপারেশনটা নেওয়া শুরু করব, একটা মেইন স্ট্রিম ক্যান্ডিডেট হিসেবে প্রিপারেশন নেওয়া শুরু করব, তখন যেন এই জায়গাগুলোতে আমি পিছিয়ে না থাকি। কারণ আপনারা জানেন ইংলিশ, ম্যাথ, এগুলো যেমন শেষের দিকে একটা প্রিপারেশন আছে, এবং একই সাথে এটা একটা স্কিল ইস্যু জড়িত। শেষ মুহূর্তে গিয়ে যদি আমি স্কিল একটু পিছিয়ে থাকি, সেক্ষেত্রে আমার জন্য জিনিসটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো রানিং স্টুডেন্ট হিসেবে আমি বলবো, ইংলিশে যদি দুর্বলতা থেকে থাকে, ম্যাথে যদি দুর্বলতা থেকে থাকে, এবং সায়েন্স, আইকিউ, আইসিটি, এই জায়গাগুলোতে যদি দুর্বলতা থেকে থাকে, এগুলোতে ফোকাস করলে সে বেশি উপকৃত হবে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীতে গিয়ে যখন এক্সামটা কাছাকাছি চলে আসবে, 6 মাস 7 মাস বাকি থাকে, তখন আমি বাংলাদেশ আন্তর্জাতিক এই জিনিসগুলো পড়লে বেশি ভালো হবে, কারণ ওই জিনিসগুলো তখন চেঞ্জ হতে থাকে ডেটাগুলো। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। তার মানে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যারা লাইভে আছেন, আপনাদের মধ্যে যারা কিনা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, তো তাদের জন্য স্যারের রিকমেন্ডেশনটা হচ্ছে যে স্পেসিফিক কিছু সাবজেক্ট, যেমন দেখছি ইংলিশ, ম্যাথ, এগুলো তো আসলে রাতারাতি ডেভেলপ করা যায় না। এটা একটা চর্চার বিষয়, একটা প্র্যাকটিসের বিষয়। সো এই জায়গাগুলোতে আপনারা যে জায়গাগুলোতে মনে হচ্ছে লং টার্ম প্রিপারেশন নেওয়া উচিত, একটু টেকনিক্যাল স্কিল গ্রো করা উচিত, সেই জায়গাগুলোতে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু কিছু প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। তাহলে আপনি যখন গ্রাজুয়েট হবেন, তখন দেখবেন যে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে আছেন। তো রবিন স্যার, আসলে আমি জানি আপনার আসলে কিছুটা অসুস্থতা ছিল, এর মধ্যে দিয়েও আপনি এসছেন এবং খুব উদ্দীপ্তভাবে আসলে আমাদের সামনে কথা বলছেন। আপনি সবাইকে একটা গাইডলাইন দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কমেন্টস থেকে আমি কিছু কোশ্চেন আসলে সর্ট আউট করেছি। আপনার একটা কোশ্চেন আমরা ওখান থেকে করছি যে অনেকে বলছেন যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েছি, আবার অনেকে বলছেন যে আমার সিজিপিএ খুবই খারাপ। তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে অথবা সিজিপিএ খুব খারাপ, তারা আসলে বিসিএস এর প্রিপারেশনসটা তাদের জন্য আসলে আপনার কি মনে হয়, এটা আসলে কীরকম, মানে তাদের জন্য কি খুব টাফ, বা বিসিএস এ তারা কোয়ালিফাইড হবে না, এরকম কোনো বিষয় আছে কি না? আচ্ছা, তানজিদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রথমেই বলে রাখি হচ্ছে, আপনারা পিএসসির যখন সার্কুলারটা দেয়, সার্কুলারটা যদি খুব ভালোভাবে পড়ে দেখেন, তাহলে হয়তো আপনারা খেয়াল করে দেখেছেন, সেখানে কিন্তু কোনো ভার্সিটি বলা নাই। হ্যাঁ, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েন অথবা হচ্ছে কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ুন না কেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন বা পাবলিক বলেন, সে আপনি যে কোনো জায়গা থেকে পড়লে আপনি হচ্ছে ইজিলি সেখানে আপনি এলিজিবল হবেন। ফার্স্ট কথা এটা। আর সেকেন্ড হচ্ছে, অনেকে বলেন যে হচ্ছে ভাইয়া আমার তো সিজিপিএ অনেক কম। এখন সিজিপিএ কম নিয়ে আপনি সার্কুলারে দেখতে পারেন, সিজিপিএ কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, আপনি ইজিলি প্রিলি এবং রিটেন যেতে পারবেন। এখন আপনার অনেকে বলে থাকেন ভাইয়া হচ্ছে ভাইবাতে গিয়ে কী করবো। হ্যাঁ, কারণ অনেকে লো সিজিপিএ নিয়ে একটু আপনারা হীনমন্যতায় ভোগেন, কেননা হচ্ছে ভাইবাতে অনেক সময় হচ্ছে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যেতে পারে। কেন আপনাকে বলতে পারে যে হচ্ছে আপনি আপনার সিজিপিএ কেন লো। এখন এই বিষয়টা হচ্ছে আপনি আপনার হচ্ছে স্ট্রেংথে পরিণত করতে পারেন। কীভাবে? আপনাকে এটা খুব হচ্ছে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, যে আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন যে স্যার আমার সিজিপিএ লো থাকা সত্ত্বেও আমি হচ্ছে ভাইবাতে হচ্ছে
কোয়ালিফাই করেছি বা হচ্ছে রিটেন ভালোভাবে পাস করে আমি ক্যাডারের জন্য এলিজিবল হতে পারবো। আপনি যদি এই বিষয়টা সুন্দর করে হচ্ছে পিএসসি যারা মেম্বার আছে বা ভাইবা বোর্ডে আপনি যদি সুন্দর করে বুঝাতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি এটা আপনার পজিটিভ দিক হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আর এটাই আর কি। অনেকে আছে ভালো রেজাল্ট নিয়ে গিয়ে ভাইবাতে হচ্ছে আপনার ঠিকভাবে আউটপুট দিতে পারে না, আর আপনি খারাপ রেজাল্ট নিয়ে গিয়ে হচ্ছে আপনি হচ্ছে খুব ভাইবা বোর্ডে আপনি খুব ভালোভাবে তাদেরকে কনভিন্স করছেন, ইভেন হচ্ছে আপনার প্রশ্নগুলো খুব প্রপারলি আপনি আনসার করতে পারছেন। কথাটা মনে একটু আস্তে শোনা যাচ্ছে, একজন বলছে একটু স্যার একটু মনে ভয়েসটা একটু লাউড হলে আর একটু সরি সেটা হচ্ছে আপনার মানে মেইন যে কথা সেটা হচ্ছে আপনাদেরকে কনভিন্স করতে হবে ভাইবা বোর্ডে যেয়ে আপনার রেজাল্ট খারাপ সত্ত্বেও আপনি ইজিলি রিটেনটা পার করে ভাইবাতে বসেছেন বা ভাইবা দিতে এসেছেন। এই জিনিসটা যদি আপনি কনভিন্স করতে পারেন বা স্যারদেরকে বোঝাতে পারেন, তাহলে এটা আপনার পজিটিভ দিক হিসেবে স্যাররা দেখবে যে এই ছেলেটা না, এই ছেলেটা হচ্ছে খারাপ রেজাল্ট সত্ত্বেও সে বিসিএস এ ভাইবা দিচ্ছে। হ্যাঁ, এটা যদি আপনি বোঝাতে পারেন তাহলে আপনি আলটিমেটলি এটা আপনার খুবই একটা পজিটিভ দিক হিসেবে স্যাররা দেখবে। হ্যাঁ, সো আপনার রেজাল্ট লো, আপনার সিজিপিএ খারাপ, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আপনার তো প্রিলি রিটেনে কোনো সমস্যাই নাই। আলটিমেটলি ভাইবাতেও আপনি হচ্ছে একটু কৌশল অবলম্বন করে একটু টেকনিক্যাল অ্যান্সার দিলে আপনি হচ্ছে ভাইবাতেও খুব ভালো একটা পজিটিভ ইমপ্রেশন পেয়ে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সোহাগ স্যার, আমাদের কেউ কেউ কমপ্লেন করছে সাউন্ডটা প্রপারলি শোনা যাচ্ছে না, আমাদের একটু আমাকে একটু চেক করবেন প্লিজ। সো থ্যাংক ইউ সো মাচ। তো মৃদুল স্যার, এই যে বিসিএস জার্নি, এই আমার কাছে তো মাঝে মাঝে মনে হতো যে আর ভালো লাগে না, একটু বইটা ছিটে ফেলে দিই, তাই না? এরকম মনে হতো না মাঝে মাঝে? তো এই যে আর ভালো লাগছে না, পড়ছি বিভিন্ন জিনিস পড়ছি, ঠিক আছে, রিটেনের জন্য পড়ছি, পিলির জন্য পড়ছি, আর কত পড়াশোনা করা যায়, দেখা যাচ্ছে 4টা বিসিএস 5টা বিসিএস দিয়েছি, আর ভালো লাগছে না। তো ওই সময় একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কি ধৈর্য, পেশেন্স। তো কিভাবে ধৈর্যটা কিভাবে রাখা যায়? আমি যেটা মনে করি যে ধৈর্যটা তখনই থাকে না মানুষের, যখন দেখতেছে যে আমি সারাদিন পড়তেছি কিন্তু কি হচ্ছে না, আমার আউটপুটটা আসতেছে না। এরকম অনেকটা মনে হয় অনেকেরই যে আমি সারাদিন পড়তেছি। তো এটার একটা আংশিক উত্তর কিন্তু আমি একটু আগে দিয়েছিলাম যে আমার কাছে মনে হচ্ছে আমি 14 ঘন্টা পড়তেছি বা আমার যতক্ষণ ফ্রি টাইম আছে তার পুরো টাইম পড়তেছি, কিন্তু আমি আর কিছুই করার সুযোগ পাচ্ছি না, কিন্তু আমার রেজাল্ট আসতেছে না। তার এই যে 2টা কারণ, একটা হচ্ছে আপনি যেভাবে পড়তেছেন আপনার স্টাডি টেকনিক্সে প্রবলেম আছে, দ্বিতীয়ত আপনি যে সারাদিন পড়তেছেন, আপনি আর কোথাও কোনো সোশ্যাল লাইফ নাই, কিচ্ছু করছেন না, বন্ধুরা ঘুরতে যেতে পারছেন না, আড্ডা দিতে পারছেন না, এগুলো করতে না পারার কারণে আপনার মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা তৈরি হচ্ছে। তো আমি বলবো যে আপনি যে সময়টা পড়তেছেন সেই সময়টা আপনার এফিসিয়েন্সিটা বাড়ান। আপনি যেন পড়ার, আপনি যে ওই যে 14 ঘন্টা আমি বললাম, এটা কিন্তু আপনার একটা অ্যাবসার্ড ধারণা, আপনার মনে হচ্ছে 14 ঘন্টা, কিন্তু আসলে 14 ঘন্টা পড়ছেন না। সেটাকে আপনি নিয়ে আসেন যে আমি 4 ঘন্টাও যদি পড়ি সেটা আমার 100% ইফেক্টিভনেস নিয়ে পড়বো, এবং আমি যে ফ্রি টাইমটা কাটাচ্ছি সেটা আমি মানে চিল করে কাটাবো, আমি যা মন চাই তাই করবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, সেই সময়টা আমি চিন্তাই করবো না পরীক্ষা নিয়ে। সেটা যদি আপনি করতে পারেন যে আমি 4 ঘন্টা যখন পড়বো আমি তখন কিন্তু কোথাও যাব না, আমার শত এমার্জেন্সি কল আসুক যা আসুক আমি সেখান থেকে উঠবো না, আমি চেয়ারের সামনে চেয়ারে যে বসবো সেখানে আমি কিচ্ছুতেই উঠবো না, কিন্তু যখন আমি আবার রিল্যাক্স করবো তখন যেন আমার কোনো চিন্তা থাকে না যে পরীক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে, তখন আমার একদম ওইটা চ্যাপ্টার ক্লোজড। আমরা এইটা করতে সবাই ব্যর্থ হই, অর্থাৎ ঠিক পড়ছিও না আবার ঠিক মজাও করতে পারছি না। যখন মজা করতেছি তখন একটা গিল্টি ফিল হচ্ছে যে না আমি এখানে বসে আছি, টিভি দেখতেছি, আমার তো পড়া উচিত। আবার যখন পড়তেছি তখন ভালো লাগছে না, যাই একটু টিভি দেখে আসি। এই জিনিসটা করা যাবে না, দুইটাকে একদম কমপ্লিটলি সেপারেট রাখতে হবে। আমি যখন পড়বো মানে পড়বো 100%, যখন মজা করবো তখন 100% মজা করবো। আপনি শুধু এটা ফলো করেন, দেখবেন যে আপনার ফ্রাস্ট্রেশন লেভেলটা কমে যাচ্ছে, আপনার একটা হেলদি সোশ্যাল লাইফও চলে আসতেছে, পেশেন্সটা চলে আসবে, এবং আপনার এফিসিয়েন্সি বাড়ার কারণে কি হবে, আপনার আউটপুটটাও বেটার হবে। এটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সোহাগ স্যারকে একটু বলছি বাকি অংশটা একটু পরিচালনা করার জন্য, আমি এর পরবর্তীতে আবার জয়েন করবো। স্যার প্লিজ। থ্যাংক ইউ স্যারকে আমাদের এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। আজকে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, কিন্তু এর পরেও স্যার কিছু স্টুডেন্ট জানাইতেছে তারা আসলে পড়ে, চেষ্টা করে, এরপরেও আসলে মনে থাকে না। আসলে মনে রাখার জন্য আমার থেকে যেটা মনে হয় যে রিভাইজ দেওয়া এটা অত্যন্ত জরুরি। তো স্যার আপনি এই পড়াটা মনে রাখার জন্য, মানে একই পড়া আসলে কখন, অনেকে বলে সকালে পড়লে মনে থাকে, অনেকেই এরকম শুনেছি মাঝরাতে পড়লে মনে থাকে, আসলে কি করা উচিত স্যার?
এইটা আসলে একটা ইউনিভার্সাল প্রবলেম যে আমি পড়তেছি মনে থাকে না। তো এইটার কিছু সায়েন্টিফিক কিছু ডিসকভারিও রয়েছে যে আসলে কিভাবে পড়া উচিত এবং মনে রাখাতে কি করা জরুরি। সেক্ষেত্রে আমি একটু বোর্ডে লিখতে চাচ্ছি। তো এইখানে দুইটা বিষয় আমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাক্টিভ রিকলিং, এটা কি, হ্যাঁ এটা একটা, আর একটা হচ্ছে স্পেসড রিপিটেশন। তো আমি একটু ব্যাখ্যা করি এই দুইটার মানে কি। একটা হচ্ছে আমরা যখন রিভাইজ দেই তখন কি করি, আমার খাতায় লেখা আছে, আমি জাস্ট ওটাই দেখতেছি, বারবার দেখতেছি, কিন্তু আমি কিন্তু আমার মেন্টাল জায়গাটাকে চ্যালেঞ্জ দিচ্ছি না, আমি ব্রেনকে চ্যালেঞ্জ দিচ্ছি না যে তোমার কি ওটা আসলেই মনে আছে কিনা। অ্যাগেন আমরা যদি সে ফর এক্সাম্পল সংবিধান সবচেয়ে কঠিন, তাই না, ধারা সহ অনুচ্ছেদ সহ মনে রাখা। তো আমরা যদি মনে করি যে 23-এর কতে কি আছে, আপনি হঠাৎ করে নিজেকে চিন্তা করেন যে 23-এর কতে কি আছে, মনে পড়তেছে না আমার, 25-এ কি আছে মনে পড়তেছে না আমার, কিন্তু আমি কি করবো, খাতা খুলেও আচ্ছা এটা আছে এটা আছে। এটা আমরা সবাই করি যে আমার মনে পড়তেছে, আমি খাতা খুলে দেখতেছি, আমি সেটাকে বলতেছি কি রিভিশন দেওয়া। এটা করা যাবে না। এটা করার মানেই হচ্ছে আপনি কি করতেছেন, আপনার ব্রেনকে একটা সহজ রাস্তা দিয়ে হাঁটাচ্ছেন। মনে রাখবেন ব্রেনটা একটা মাসেল, ব্রেনকে যত সহজ রাস্তা দিয়ে হাঁটাবেন সে তত দুর্বল হয়ে যাবে। ব্রেনটাকে কি করতে হবে, সবসময় কষ্ট দিতে হবে, তাকে সবসময় এক্সারসাইজ মোডে রাখতে হবে। তো আপনি কি করবেন, অ্যাক্টিভ রিকলিং করবেন, অর্থাৎ আপনার সবসময় আপনার মাথায় এটা ঘুরবে যে 25তম ধারায় কি, আমি এটা মনে করব, এখন আমি পারতেছি কি পারতেছি না, ইয়েস অর নো। পারতেছি না মানে এটা আমার এখানে পিছিয়ে আসি, পারতেছি মানে এই জায়গাটা আমার মুখস্থ হয়ে গেছে। তো অ্যাক্টিভ রিকলিংটা কিভাবে করব, এটার অনেক রকম টেকনিক আছে, তার মধ্যে একটা সহজ উপায় আছে ফ্ল্যাশ কার্ড। আমরা ধীরে ধীরে এটা নিয়ে আরও ডিটেলসে বলবো পরবর্তীতে ক্লাসগুলোতে। এবং পরবর্তীটা হচ্ছে স্পেসড রিপিটেশন, অর্থাৎ আমি পড়তেছি এবং ভুলে যাচ্ছি, এটা সবার একটা কমন সমস্যা থাকে, তাই না, আমি এখন পড়তেছি একটু ভুলে যাচ্ছি, এবং এটা হচ্ছে ফরগেটিং কার্ভ বলা হয়। অর্থাৎ আমি এইখান থেকে শুরু করবো, আমি যখন প্রথমে পড়তেছি আমার 100% মনে থাকবে, হ্যাঁ, এরপরে যত সময় যাবে এটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে, মানে একটু পরে আর মনে থাকবে না। তো এখন আমাকে এখানে কি করতে হবে, যে আমাকে ওই যে আমি যেমনটা বললাম রিভিশন দেই আর অ্যাক্টিভ রিকলিং করি, দুইটার একটা তো করবো। অ্যাক্টিভ রিকলিং করতে পারলে বেটার, আর যদি রিভিশন দেই সেটা হয়তো ভালো হবে না, বাট কিছুটা কাজে দেবে। সেক্ষেত্রে আমার হয়তো এটা 2 দিন পরে দেখা যাবে, 2 দিন পরে আমি কিচ্ছু মনে নাই, এটা আমি এইখানে গিয়ে আবার এটাকে কি করব, আবার রিপিটেশন করব বা অ্যাক্টিভ রিকলিং করব, তখন আবার আমার এটা 100%টা চলে আসবে, মনে রাখার টেকনিকটা আমি আমার মনে পড়বে, পুরোটা মনে পড়বে। সংবিধান দেখবো যে আপনি সব মুখস্থ বলতে পারতেছেন, কারণ কি আপনি আবার পড়তেছেন। পরবর্তীটা কি আমি তাহলে কি 2 দিন পর পর শুধু সংবিধানই পড়বো, আমার আর কিছু পড়তে হবে না? এইখানেটাই হচ্ছে টেকনিক। সেটা হচ্ছে যে আপনার যখন এটা 2 দিন বাদে পড়তেছেন, পরবর্তী যে রিপিটটা আপনি করবেন সেটা কিন্তু 2 দিন পরে করতে হবে না, আপনার সেটা মোটামুটি 7 দিন 1 সপ্তাহ এরকম পরে করলেই হয়ে যাবে। তখন আপনি আবার এটাকে বুস্ট করে 100%-এ নিয়ে গেলেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জিনিসটা যত আগাবেন আপনি দেখবেন যে আপনার 1 মাস পরেও, 1 মান্থ পরেও এই জিনিসটা অনেকটা মনে থাকতেছে। আগে যেমন আপনি 2 দিনের মাথায় সব ভুলে গেছিলেন, কিচ্ছু মনে নেই, এখন আপনি যখন 3rd রিপিটেশনে যাচ্ছেন তখন কিন্তু আপনি 1 মাস পর্যন্ত এটা মনে থাকবে। এবং বিলিভ মি 1 মাস পর্যন্ত আপনি যদি আপনি এই ডিস্টেন্সটা বাড়াতে থাকবেন গ্র্যাজুয়ালি, আপনার যদি পরীক্ষার অনুযায়ী আপনি কয়টা রিপিট কন্টিনিউ করতে পারতেছেন সেইটা আপনি লিখে রাখবেন। আমি সবসময় এটা লিখে রাখতাম যে আমি এটা আজকে এই টপিকটা পড়তেছি 10-1 ফর এক্সাম্পল 24, এটা প্রথম পড়েছি, এরপর পড়েছি আমি লেটস সে 13-1-24, এটা আমি লিখে রাখতাম টপিকের উপরে। এবং পরবর্তীতে আমি দেখলাম যে আচ্ছা আমি 13 পড়েছি, তার মানে আমি এটা আবার 1 সপ্তাহ পরে পড়বো 20-1-24। এবং পরবর্তীতে বিশ্বাস করেন এটা আমাকে একদম 20-2-তে পড়া লাগতো। এরপরে আর সাধারণত লাগে না কারো পড়া। তারপরে যদি আমি পড়তে আমি 3 মাস 6 মাস পরেও দেখবেন যে আপনি পড়লে এটা অনেকটাই মনে থাকতেছে। এরকম স্ট্র্যাটেজি ফলো করলে আপনি এই ভুলে যাওয়া সংক্রান্ত সমস্যাটা অনেকটাই ট্যাকেল দিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। স্যার একটা মেয়ে প্রশ্ন করেছে যে 49তম বিসিএসে মেয়েদের উচ্চতার একটা কিন্তু লেভেল আছে, সেটি হচ্ছে 47.32, অর্থাৎ ধরে নেন একটা উচ্চতার লেভেল আছে, সম্ভবত আমার জানা মতো সেটি 4 ফিট 10 ইঞ্চি এরকম। তো সার্কুলার উল্লেখিত যে হাইট তার থেকে যদি কম হাইট থাকে তাহলে কেউ কি আসলে বিসিএস এর জন্য অযোগ্য হবে কিনা? আমার মনে হয় এটা আমার চেয়ে ভালো উত্তর দিতে পারবে রবিন স্যার। রবিন স্যার এটার একটা আলোকপাত করুন।
পুলিশ ক্যাডার ব্যতীতও কিন্তু যে কোনো ক্যাডারে আসলে কিন্তু এটা আছে। আমি দেখেছি সার্কুলারে যে পুলিশ ক্যাডার ক্ষেত্রে একটি স্পেসিফিক হাইট থাকে 5 ফিট 4 ইঞ্চি, কিন্তু অন্যান্য যে কোনো ক্যাডার পাওয়ার জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। তো এরকম প্রশ্ন আমি এর আগে পেয়েছি এবং আমি যতটুকু জানিয়েছি যেহেতু সার্কুলারে আসলে ওই হাইটটি ম্যাচ করে না, সেক্ষেত্রে আসলে আমার জানা মতে তিনি আসলে ডিসকোয়ালিফাই থাকবে আর কি। এখন স্যার যদি বাকিটা বলতেন, আপনার পুলিশ ক্যাডারে যে হাইটটা চাই সেটা যদি না থাকে। হ্যাঁ, ঠিক আছে। পুলিশ এবং আনসার ক্যাডারের ক্ষেত্রে হচ্ছে একটা ফিক্সড হাইট আপনাকে থাকবে, এটা হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে আপনাকে যদি ফুলফিল না করেন তাহলে পুলিশ এবং আনসারের জন্য আপনি এলিজিবল হবেন না, এটা হচ্ছে ফার্স্ট অফ। হ্যাঁ, কিন্তু অন্যান্য যে ক্যাডারগুলো আছে ওটার জন্য আপনি সার্কুলারে দেখবেন, আই থিঙ্ক হয়তো বা যদি ভুল না করি 4 ফিট 10 ইঞ্চি বা এরকম সামথিং কোনো একটা হাইট হয়তো বা উল্লেখ করা আছে। যদি আপনি এটা এলিজিবল না হন তাহলে আমি সাজেস্ট করবো ভাই আপনি এখানে অ্যাপ্লিকেশন করেন না। হ্যাঁ, কারণ কি আপনি হচ্ছে ধরেন সার্কুলারে উল্লেখ আছে হচ্ছে আপনার 4 ফিট 10 ইঞ্চি, বাট আপনি এর চেয়ে কম হাইট, আপনি ওই কম হাইট নিয়ে অ্যাপ্লিকেশন করলেন, আলটিমেটলি কী হবেন, আপনার ফাইনাল মেডিকেলে গিয়ে আপনি বাদ হয়ে যাবেন। সো আপনি আগে থেকে আপনি এখান থেকে স্কিপ করেন, সরে আসেন, সমস্যা নেই। আর যেহেতু পুলিশ এবং আনসারের ক্ষেত্রে এটা ফিক্সড, মানে এখানে আপনার কোনোভাবে কমানো যাবে না। হ্যাঁ, আপনি যদি 1-2 ইঞ্চি যদি কোনোভাবে আপনি যদি বেশি দিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে এটা অনেক বেশি প্রবলেম হবে। বাট অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে যদি আপনার কিছুটা আপনার একটা সন্দেহ থেকে থাকে, ধরুন আপনি 4 ফিট 9 ইঞ্চি বা 9.5 ইঞ্চি, সেক্ষেত্রে আপনি অবশ্যই করবেন, মানে এগুলো খুব বেশি ধরা করবে না। কিন্তু যদি আপনি পুলিশ এবং আনসার ক্যাডার আপনার হচ্ছে পছন্দ হয়ে থাকে বা এই দুটো ক্যাডার আপনি হচ্ছে চয়েস লিস্টে দিয়ে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ভাই আপনাকে এটা অবশ্যই মেনটেন করতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট হচ্ছে ছেলেদের জন্য যেমন 5 ফিট 4 ইঞ্চি বা মেয়েদের জন্য 5 ফিট 2 ইঞ্চি আছে, এটার কখনোই কম যেন আপনার না হয়। হ্যাঁ, অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে যেমন যদি আপনার সার্কুলারে 4 ফিট 10 থাকে তাহলে আপনি হচ্ছে বা আপনার ধরেন 4 ফিট 9, মানে আপনার 1 ইঞ্চি কম আছে, আমি আপনাকে সাজেশন দিব আপনি করবেন। হ্যাঁ, পরে ফাইনালি বাদ পড়লেন ব্যাপার না, বাট পুলিশ এবং আনসার হলে কখনোই করবেন না। এবং এটা হলো এটা স্ট্রিক্টলি এটা হচ্ছে ওরা নিষেধ করে। হ্যাঁ, কারণ আপনি আলটিমেটলি আপনি সুপারিশপ্রাপ্ত হয়ে দেন কী হবে, বাদ পড়ে যাবেন। কিন্তু অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে কিছুটা আপনি ছাড় পাবেন, এটা বলে দিতে পারি। সো আপনি এটা নিয়ে কোনো প্যারা খাবেন না এই আর কি। স্যার, কিছু স্টুডেন্ট প্রশ্ন করেছে, বিশেষ করে আমিও যখন সদ্য অনার্স পাস করি কোনো একটি কোচিংয়ে ভর্তি হব এরকম একটা চিন্তাভাবনা মাথায় ঘুরছে। তো স্বভাবতই ভার্সিটি যারা ক্যাডারতে সফল হয়েছে তাদের থেকে আসলে শোনার চেষ্টা করি, তখন তাহলে এরকম অনলাইনের প্রচারণা ছিল না, এটি করোনা পরে বেশি এসেছে। এখন স্যার এই যে নতুন সদ্য যে গ্রাজুয়েট তার ভিতরে কিন্তু নানা রকমের কনফিউশন থাকে, তো সেই ক্ষেত্রে আসলে তারা কিভাবে পড়বে, কিভাবে প্রস্তুতি নেবে, এবং সেই সমস্ত স্টুডেন্ট যদি আপনার স্টুডেন্ট হয়, কারণ যেহেতু আপনি আমাদের এই টোটাল কোর্সে আসলে গুরুত্বপূর্ণ অনেকগুলো ক্লাস নেবেন, বিষয় প্রায় স্যার 20 থেকে 30% লেকচার নেবেন, সেক্ষেত্রে আসলে আপনি সেই কনফিউশনগুলো সদ্য গ্রাজুয়েট স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্টের জন্য কীভাবে হেল্প করবেন স্যার? আচ্ছা, স্যারের প্রশ্নটা আমি যদি একটু সামারাইজ করি তাহলে একটা পার্ট হতে পারে যে আমার কোচিংয়ে ভর্তি হওয়া জরুরি কিনা, এটাই তো স্যার নাকি? স্যার, এবং নতুন যারা তারা আসলে যে কনফিউশনে থাকে। তো আমি প্রশ্নটা একটু ভিন্নভাবে উত্তর দিই যে আপনি কোচিংয়ে ভর্তি হবেন না কিন্তু আপনি সাকসেসফুল হতে চান, সেটা আপনি কিনা। প্রথমত কারা কোচিংয়ে ভর্তি হবে না সেটা আমি যদি বলি, যার নিজের মধ্যে ওই মানসিক দৃঢ়তাটা আছে যে আমি বাসায় বসে পড়বো, একা একা পড়বো, আমার পড়াশোনা নিয়ে কোনো টেনশন নাই, আমার পেশেন্স আছে, সব কিছু আছে, আমাকে কেউ বলতে হবে না যে তুমি পড়ো, আমাকে কোনো গাইডলাইন দিতে হবে না, আমি একা একাই এটা কাভার আপ করতে পারবো। তো আপনার যদি মনে হয় আমার মধ্যে ওই মানসিক দৃঢ়তাটা আছে, ওই ধৈর্যটা আছে, ওই শক্তিটা আছে, ওই গাইডেন্সটা খুঁজে পাওয়ার সামর্থ্যটা আছে, তো অফকোর্স ইউ আর ওয়েলকাম, আপনি একা একাই এটা জার্নিটা শেষ করতে পারবেন। কিন্তু যদি মনে হয় যে আচ্ছা অল্প কিছু টাকার বিনিময়ে আমি ভর্তি হয়ে যাই, সেখান থেকে আমি যে গাইডেন্সটা পাবো সেইটার জন্য হয়তো আমার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেরকমটা যদি হয়, হয়তো আপনি নিজেও জানেন না, একটা গ্রাফ আছে এরকম যে আমি কতটুকু জানি না, এটা একটু সামান্য অংশ, তার সবচেয়ে বড় অংশ আমি জানি না যে আমি জানি না, এটা যে আমি জানি না সেটাই আমি জানি না। তো আপনি একটা ক্যান্ডিডেট হিসেবে আপনি বুঝবেনও না যে আপনি এই জিনিসটা আসলে জানেন না, এবং সেটা যে জানেন না সেটাও জানেন না। এই যে একটা আমরা কোচিং যেটাকে বলি, এটাকে আসলে আমি তো শিখাচ্ছি, এটাকে একটা কালেকটিভ নলেজ বলতে পারবো আমরা, যে আসলে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, হয়তো আপনি স্টুডেন্ট বা আর একটি স্টুডেন্ট সে তার নলেজটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। এখানে কিন্তু একদম ইউনিডিরেকশনাল হয় না যে আমি শুধু শিখিয়ে যাব আপনারা শুধু শিখিয়ে যাবেন, এরকমটা না। সবাই যার যার জায়গা থেকে তার অভিজ্ঞতাটা শেয়ার করে। দেখা যায় যেহেতু আমি এই পথটা পাড়ি দিয়ে অলরেডি একটা
নদীর পাড়ি দিয়ে অপর পাড়ে চলে এসেছি, হয়তো আমার শেয়ার করাটা বেশি হবে, আমার অভিজ্ঞতাটা আপনার হেল্প করতে পারে, কিন্তু আপনার কিন্তু এখানে নিজেরও অনেক কিছু শেখার আছে। এবং এটাই বলবো যে আপনার যদি মনে হয় যে আমি এই জায়গাটা একা একা পাড়ি দিতে পারছি না, অবশ্যই আপনাকে সেক্ষেত্রে একটা কোচিং এবং হেল্প করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্যার যেটা বলেছে যে অনলাইন কোচিংয়ের প্রসপেক্টটা কী, আসলে আমরা তো অফলাইনে অনেক কোচিং দেখতেছি, সেক্ষেত্রে অনলাইন কোচিংটা কেন? তো আমি এক্ষেত্রে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। এখানে আমি কিন্তু কোনো নাম উল্লেখ করছি না, সঙ্গত কারণে, বুঝতে পারছেন। আমি এরকম একটা কোচিংয়ে গিয়েছিলাম এবং সেটা লিখিত কোচিং ছিল, অফলাইন কোচিং। সেখানে আমাকে 1 ঘন্টা ধরে বোঝানো হচ্ছে যে কোন শব্দটার প্রথমে ক্যাপিটাল লেটার হবে। তো এখন একটা বিসিএস ক্যান্ডিডেট, তার যদি এইটা শিখতে হয় যে বাক্যের শুরুতে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হতে হবে এবং সেটা 1 ঘন্টা ধরে শিখতে হয়, তখন কিন্তু একটু সমস্যাই আছে। সো অফলাইন কোচিংগুলো অবশ্যই ভালো হবে হয়তো, কিন্তু আমার অভিজ্ঞতা অনুসারে এরকমটা ছিল না, যেক্ষেত্রে বিসিএস চ্যাম্পিয়ন কিন্তু অনেক কোয়ালিটি টিচার অফার করতেছে, অনেক কোয়ালিটি ক্লাস অফার করতেছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বিসিএস চ্যাম্পিয়নের একটা পোটেনশিয়ালিটি আছে এই ক্ষেত্রে অনেক ভালো কিছু অফার করা। আর মাত্র গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছে তাদের যদি জার্নিটা বিসিএস হয়, অবশ্যই আমি বলবো যে ইউ আর ওয়েলকাম টু জয়েন হিয়ার, এবং আপনি চেক করে দেখতে পারেন যে আপনার আসলে কোন জায়গাটা চেঞ্জ করতে হবে, কোন জায়গাটা শিখতে হবে। স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি যেহেতু একটু অসুস্থ, ফলে আপনাকে একটু পরে আপনাকে কষ্ট দিচ্ছে না, আপনি কিছুক্ষণ আসলে আপনি একটু রেস্ট করুন, আমি এখন একটু তানজিল স্যারকে ডেকে নেব। ওকে, ধন্যবাদ। স্যার, আজকের এই লাইভ সেমিনারে অসংখ্য স্টুডেন্ট একটি বিষয় নিয়ে খুবই কনফিউশন, এবং তারা একটি বিষয় নিয়ে খুবই বেশি জানতে চেয়েছে, সেটা হচ্ছে ম্যাথের নাম শুনলে স্যার অনেকে ভয়ানক ভয় পায়। তো আপনি তো বুয়েটিয়ান স্যার, আপনি বুয়েটে পড়েছেন, নিঃসন্দেহে আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে আসলে ম্যাথমেটিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। সো আসলে ম্যাথমেটিক্সে কিভাবে স্যার ভালো করা যায়? থ্যাংক ইউ শখ স্যার। তা আমি এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেন, ইভেন আমি আমার অফিসে আমার যারা অনেক কলিগস আছেন বা জুনিয়র্স আছেন, তারা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে থাকেন যে ম্যাথসে কীভাবে ভালো করবে। আমার একটাই আনসার, ঠিক আছে, একটাই আনসার, ব্রেন স্টোরমিং। আমাদের যেটা হয় শখ স্যার, আমি বলি একটা হচ্ছে, ধরেন আমি লাস্ট দিন একটা ক্লাস নিয়েছিলাম, আমার ডিয়ার অডিয়েন্স আপনারা দেখে থাকবেন যে আমরা প্রফিট লসের উপরে একটা ক্লাস নিয়েছিলাম। জি স্যার। ওকে, যেটা হয় কি, আপনি আমার ক্লাসটা করছেন, সুন্দর মতো বুঝছেন, খুব ভালো লাগছে, আপনি মোটামুটি কিছু ম্যাথ করছেন। ওকে, আপনি দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে একটু ডিফারেন্ট টাইপসের ম্যাথ এসছে, বেসিকটা কিন্তু সেম, আপনি করতে পারছেন না। কেন করতে পারছেন না? কারণ আপনি যে শিখলেন, শেখার পরে আপনার ব্রেনটাকে প্র্যাকটিসিং করা বা স্টোরমিং করা, যে নতুন একটা সিচুয়েশন আপনাকে রাখলে ওইটাকে কিভাবে ফাইট করতে হবে, ওই জিনিসটা কিন্তু আপনি শিখলেন না। তো দেখা যাচ্ছে আমি একটা ক্লাস নিলাম, বা শখ স্যার একটা ক্লাস নিয়েছেন একটা ম্যাথের যে কোনো টপিক্সের উপরে, আপনি দেখেছেন, খুব সুন্দর করে শিখেছেন। শেখার পরে আপনি কি করবেন, বিভিন্ন গাইড বই বা বিভিন্ন জায়গাতে ওই টপিকগুলো আছে না, আছে, বা আপনার বিসিএস চ্যাম্পিয়নে কিছু আমরা অনলাইন পিডিএফ বা শিটস আপনাকে দিচ্ছেন। তো আপনি সেটা দেখুন করছেন, দেখা যাচ্ছে আপনি একটা কোশ্চেন করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি পারলেন না, আপনি 1 মিনিটের মধ্যে কি করছেন, আনসারটা বের করছেন এবং আনসারটা আপনি দেখে নিচ্ছেন। তখন আপনার কি হচ্ছে, ব্রেন স্টোর্ম করলো না, মানে আপনার ব্রেনের চর্চাটা করা হলো না। মানে নতুন একটা পরিস্থিতিতে যখন আপনি পড়ছেন, তখন আপনার ব্রেনটা শিখলো না যে আপনি কিভাবে ফাইট করতে পারবেন। তো যখন আপনি শিখলো না, আপনাকে একটু ঘুরিয়ে পিছিয়ে দিলে আপনি পারছেন না। সো আমার রিকমেন্ডেশন থাকবে যে প্রথমে যারা ম্যাথ শুরু করছেন, আপনি একটা ট্রাই প্রথমে দেখেন, বেসিকগুলো দেখেন, প্রিভিয়াস এর কোশ্চেন দেখেন, টিচার্সদের কি গাইডলাইনগুলো দেখেন, শেষ। এরপরে আপনার মেইন কাজটা হবে স্টোরমিং করা। আপনি একটা ম্যাথ পারেন না, ওই একটা ম্যাথ নিয়ে আপনি 15 মিনিট বসে থাকবেন, পারার দরকার নেই, 15 মিনিট বসে থাকবেন। আপনার ব্রেন শিখুক যে নতুন একটা পরিস্থিতিতে কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চর্চা করা যায়, কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে ফাইট করা যায়। এই ফাইটিংটা যখন আপনার ব্রেন শিখে যাবে, তখন আপনি যে কোনো কোশ্চেন যে কোনো পরিস্থিতিতে দিলে আপনার ব্রেন দেখবেন ইজিলি খুব কুইক ফাইট করতে পারছেন, আপনি ম্যাথ করতে পারবেন। সো এইটাই হচ্ছে আমার বেসিক গাইডলাইন, আপনার ব্রেনটাকে স্টোরমিং করা শেখান। তো এটা যদি আপনি করতে পারেন, আপনি ম্যাথসে ভালো করবেন নিশ্চিত। স্যার, আপনি এই যে 50তম যে বিসিএস প্রিলিমিনারি ব্যাচটি চালাবে, সেখানে আপনার অনেক লেকচার থাকবে এবং আপনার সরাসরি সেখানে সুযোগ থাকবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি যে ম্যাথগুলো করাবেন, সেইগুলো আসলে মানে কিভাবে করাবেন, আসলে এরকম একটা প্ল্যান করছেন যে আসলে মানে কোন কৌশলে আসলে আপনি পড়াবেন স্টুডেন্টদের ম্যাথের যে বিষয়টি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রথম কথা হচ্ছে আমরা যেটা করি পিডিতে কিছু কিছু বিষয় শর্টকাট দেখি, তাই না?
যেমন দেখা যাচ্ছে আপনারা দেখবেন যে কোনো একটা প্রোডাক্ট প্রথমে হয়েছে কি হয়েছে, প্রাইসটা 10% বৃদ্ধি পেয়েছে, তাই না শোক স্যার? জি স্যার। এরপরে দেখবেন এই ম্যাথটা খুব কমন, তারপরে দেখা যাচ্ছে 5% ওই প্রোডাক্টের প্রাইসটা ফল করছে, ঠিক আছে, বা হ্রাস পেয়েছে, তাই না? তখন বলা হচ্ছে যে আলটিমেটলি এইটার কতটুকু হ্রাস বা বৃদ্ধি পেল। এই জন্য একটা শর্টকাট আছে না মার্কেটে, আমরা যখন a+b+ab ডিভাইড বাই 100 করি, তাই না, করে এখান থেকে মান বের করে ঠাস করে করবো 1 মিনিট আনসার। তো আমি করব ভাই, আমি এটা শেখাবো, আপনি শিখবেন, বাট ওই ম্যাথটা অ্যাকচুয়ালি রিয়েল প্রসেসে কিভাবে খুব দ্রুত, খুব ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি আপনি করতে পারেন সেটা আমি শেখাবো। সো আমার যেটা টার্গেট থাকবে ম্যাথসে, যে কোর্সটা করছেন বা যে সাবজেক্টটা আমি যখন পড়াচ্ছি, আপনার যেন লার্নিংটা হয় ওই ম্যাথের সাথে, যেন আপনার একটা সাইকোলজিক্যাল এবং মেন্টাল অ্যাটাচমেন্ট হয়। ওই অ্যাটাচমেন্ট সৃষ্টি করার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসটা আমি করব, এবং প্রত্যেকটা টপিক একদম তার ব্যাকগ্রাউন্ডটা কীরকম, বেসিক্সটা কীরকম, এবং বেসড অন দ্য বেসিক্স কীভাবে আসলে ফাইট করতে হবে, পুরো প্রসেসটা একটা সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এটা আমি করানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার। আশা করি স্টুডেন্ট অনেক বেশি উপকৃত হবেন, কারণ স্যার যেহেতু বুয়েটেন, আশা করি ম্যাথের বিষয়ে আপনাদের কোনো প্রকার কোনো কনফিউশন থাকবে না, এটুকু আসলে আমরা আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের একটি খুবই বারংবার একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে একটি পত্রিকার প্রায় 16 থেকে 20টি পেজ থাকে, এবং এক একটি পেজ বইয়ের A4 সাইজ 4টি পেজের মতো, প্রায় 64 পেজের সমতুল্য। অনেকেই বলে স্যার এত হিউজ যে আসলে অংশ সেটিকে পড়া সম্ভব কিনা, অথবা কিভাবে পত্রিকা পড়লে আসলে বিসিএস ক্যান্ডিডেট বা চাকুরি প্রার্থীরা উপকৃত হবে, কোন সেগমেন্টগুলো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু যদি সামারাইজ করি স্যার, প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে পত্রিকা নিয়মিত পড়বেন। আপনি কেন পড়বেন? আপনি নিজেকে আপডেটেড রাখার জন্য। সো আপনি নিজেকে আপডেটেড রাখছেন, পড়ছেন, সেটার একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট থাকবে, সেটা আপনি পিডি করেন বা রিটেন যখন আপনি পরীক্ষা দিচ্ছেন বা ভাইভা দিচ্ছেন, সেটার একটা ইনডিরেক্ট আউটপুট পাবেন, সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এখন কোশ্চেন যেটা আসছে যে আমি কিভাবে পড়বো, দেখেন প্রথম কথা, আমি আমার যে একটা গাইডলাইন্স একটা সেগমেন্ট আছে, আপনারা ওইটা একটু দেখে নেবেন, ওখানে পত্রিকা আসলে কিভাবে পড়বে একটা অংশ বলা আছে। তারপর আমি আরো একটু রিপিট করছি যে আপনি প্রথমে যখন বিসিএস প্রিপারেশন শুরু করছেন, দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের যে পরিবেশগত ইস্যু, ওখানে মনে হয় 3 বা 4 মার্কস আছে। তারপর আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, এরকম কিছু সেগমেন্ট আছে। এই সেগমেন্ট ওয়াইজ আপনার কিন্তু নোটস থাকবে, আপনার আলাদা খাতা থাকবে, আপনার আলাদা নোটস থাকবে, অথবা আপনি নোট প্যাডেও সেটাকে আলাদা আলাদা পার্ট করে নোট করতে পারেন। তো আপনি পত্রিকা এখন পড়বেন, আর ওটার সাথে কি সম্পর্ক? দেখেন, আপনি দেখা যাচ্ছে সকালে উঠছেন, ওটা দিয়ে বিজনেস ট্রেনার পড়ছেন, বা আপনি দেখা যাচ্ছে প্রথম আলো পড়ছেন বা ইত্তেফাক পড়ছেন, হোয়াট এভার আপনার যেটা ভালো লাগে। আমি বলবো না যে স্পেসিফিক ওইটাই পড়তে হবে, আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড বা কন্টেম্পোরারি ইস্যুর সাথে রিলেটেড আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা পড়বেন। আপনি পত্রিকা জাস্ট উল্টান, আচ্ছা আমার কাছে এইটা ভালো লাগছে, ওকে ওইটা পড়েন, আমার কাছে এইটা ভালো লাগছে, ওইটা পড়েন। এইরকম নয় যে প্রথম থেকে লাস্ট 20 পৃষ্ঠা পর্যন্ত একদম না পড়ে আমি উঠবো না, নেভার। আপনি জাস্ট পত্রিকাটা সামনে রাখেন, যেটা ভালো লাগছে পড়বেন। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সাপোজ আপনি দেখলেন যে আমাদের যেমন সালিমুল হক স্যার আছেন, উনি বাংলাদেশের অত্যন্ত প্রমিনেন্ট এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, এবং উনি কিন্তু আইপিসিসি যে কিছু রিপোর্ট রাইটিং আছে ওখানে কিন্তু রাইটিং করেছেন একসময়, এবং এখনো করেন, খুবই প্রমিনেন্ট পার্সন। তো ওনার একটা লেখা পেয়েছেন, তুমি দেখছেন যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব দারুণ একটা কথা বলেছে, যে জিনিসটা আপনি গাইড বইয়ে বা বিভিন্ন টিচার প্যানেল থেকে আপনি যেগুলো পান নাই, বাট আপনি যে নোট করছেন চ্যাপ্টার বাই চ্যাপ্টার, পার্ট বাই পার্ট, আপনি সালিমুল হক স্যারের ওই যে একটা ভালো কথা, ওইটা আপনি ওখানে ইন করে রাখেন। সো আমি যেটা বলবো, আপনার যেইটা ভালো লাগবে বের করবেন, যখন ভালো লাগবে আপনি পড়বেন, পড়ার পরে ওখান থেকে যে জিনিসগুলো ভালো লাগবে, আপনার যে নোট খাতাগুলো আছে, যে টপিকগুলো, ওর সাথে যে রিলেভেন্ট পার্টটা থাকবে ওখানে আপনি ইন করে দেবেন। সো এখানে ছোট্ট করে স্যার আরেকটা বলি, এবং হার্ড কপি পড়া যদি আপনি পড়তেছেন, দ্যাট ইজ ভেরি গুড। প্যারালাল আমি বলবো যে আপনার সফট কপি অ্যাপস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমার এখানে দেখেন অলরেডি 7টা নিউজ পেপারের অ্যাপ আছে, তো এটা আমি ফলো করতাম। আমি বের হয়ে ঠাস করে ঢুকতাম, যেটা ভালো লাগতো আমি সেটা র্যান্ডমলি করতাম। সো আপনারা এই কাজটাও করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আপনি যেহেতু 44তম বিসিএস প্রশাসন ক্যাডার, যার এন্ট্রি পদ আসলে সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তো অনেকেই আসলে এরকম প্রশ্ন করে যে কিভাবে বিসিএস অ্যাডমিন ক্যাডার পাওয়া সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার যে অ্যাডমিনের পেড হবে নট লাইক দ্যাট, এটা হচ্ছে আপনার ডিজায়ার্ড অনুযায়ী। আপনার যদি ফার্স্ট পছন্দ যে চয়েস যদি হয় বিশেষ ফরেন অ্যাফেয়ার্স, আপনার ওইটা ভালো লাগতে পারে, বা বিশেষ ট্যাক্স ভালো লাগতে পারে, বিশেষ পুলিশ ভালো লাগতে পারে। মেন কথা হচ্ছে যে আপনার ডিজায়ার্ড ক্যাডার, আপনি যেটা চাচ্ছেন সেটা আমি কীভাবে পেতে পারি।
জি স্যার। এইটা তো আসলে এক লাইনে উত্তর দেওয়া স্যার খুবই কঠিন। মার্কের অন্তত মানে কি লেভেলে মার্ক আসলে পাওয়া দরকার সেটা বলে সহজ হয়। আজ আমি একটু সংক্ষেপে একটু বলে, আমি দেখেন এখানে বাংলাদেশের বাংলা 35 মার্কস আছে, তাই না? সো এইখানে আপনি একটা স্ট্যান্ডার্ড মার্কস, আমি মনে হয় 23 ইজ এ স্ট্যান্ডার্ড মার্ক, এবং এখান থেকে যদি আপনি একটু ভালো করেন 25, 26 দিস এ গুড মার্কস। ইংলিশেও আমি বলবো যে 25 ইজ ভেরি গুড মার্ক, ঠিক আছে? ম্যাথসে আমি বলবো যে 12 ইজ এ গুড মার্ক। এভাবে আসলে স্পেসিফিকভাবে এখন যদি আমি বলিও, আমার মনে হয় যে আমার যে ক্যান্ডিডেটস ওনার মনে থাকবে না, বাট একটু সামারাইজ করি যদি, আমার মনে হয় যে অ্যাটলিস্ট প্রিলিমিনারিতে 130, আবার বিসিএস রিটেনের জন্য আমি বলবো যে 560 মার্কস, এবং ভাইভাতে আমি বলবো যে 140 মার্কস। এভাবে যদি আপনি টার্গেট করে প্রিপেয়ার হন, আমি বলবো দিস ইজ এ ভেরি গুড প্রিপারেশনস। এবং ওইভাবে যদি আসলে কি আমি যদি বলি, ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটেজি। কারণ আমাদের যেটা হয় কি, আমার খুব খারাপ লাগে, আমি আমার আশেপাশে সারাউন্ডিংসে দেখি, মনে করেন বিসিএস প্রিপারেশনের টোটাল জার্নি আপনি যে ইফোর্ট দিচ্ছেন, ইফোর্টগুলোকে আমি দেখেছি স্ল্যাবে ভাগ করছি। জি স্যার। আমি মনে করেন এইটাকে বললাম হচ্ছে ইফোর্ট, ঠিক আছে, আর এখানে মনে করেন দিস স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমাদের যেটা হয়, এই স্ট্র্যাটেজিতে আপনি সময় দিয়েছেন আপনার জীবনের 1% টাইম, আর এই শুধু ইফোর্ট পড়তেছি আর পড়তেছি, এখানে আপনি 99% সময় দিচ্ছেন। জি স্যার। আপনার আউটপুট আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আউটপুট আসবে না। সো আমি বলবো যে ভাই, স্ট্র্যাটেজিতে অ্যাটলিস্ট আপনার লাইফে 20% টাইম দেন, মিনিমাম 20% টাইম দেন, দেন 80% আপনি টাইম দেবেন ইফোর্ট। আমার কাছে যদি বলেন সোহাগ স্যার, আমি বলবো যে আমার স্ট্র্যাটেজিতে ইনপুট ছিল অ্যারাউন্ড 40%, এবং আমি ইফোর্ট দিয়েছিল 60%। আপনি স্ট্র্যাটেজিতে যত বেশি ইনপুট দিবেন, আপনার ইফোর্টস তত কমে আসবে। তার মানে হচ্ছে আপনি পড়তে বসার আগেই কোশ্চেন অ্যানালাইসিস, সিলেবাস অ্যানালাইসিস, এবং আপনি যে কিভাবে পড়বেন, কোথায় কোথায় মার্কস পাবেন। আপনার একটা জিনিস মনে হচ্ছে খুব ডিফিকাল্ট, মার্কস আসে আপনি দেখছেন 2, সো দরকার নেই, স্কিপ ইট। সো আপনার মতো করে আপনি স্ট্র্যাটেজি সেট করবেন না প্রথম, দেন আপনি ইফোর্টের দিকে যাবেন। সো এইটাকে যদি আপনি ফলো করেন, সো কম্প্রিহেন্সিভলি আপনি ভালো করবেন প্রিলি, রিটেন এবং ভাইভা। আমি মনে করি স্যার যে কথাটা বলতেছিলাম, যে একজন সদ্য গ্রাজুয়েট বা যারা রানিং স্টুডেন্ট আছে, তাদের পক্ষে কিন্তু স্যার এই স্ট্র্যাটেজিটা বোঝা আসলে কঠিন হয়ে পড়ে। তো আমাদের এই 50তম বিসিএস প্রিলিমিনারি ব্যাচে যারা এনরোল করবে, তাদের সাথে কি আপনি এই স্ট্র্যাটেজিগুলো একেবারে শেয়ার করবেন? আনডাউটেডলি শেয়ার করব। এবং এইটা বলি, যদি কেউ মনে করেন যে কোচিং করব না, আই রেসপেক্ট ইউ, আপনি সেটা নাও করতে পারেন। আবার যদি বলেন যে আসলে কোচিং করলে আপনার কি লাভ হবে, দেখেন যেটা হয়, আমি নিজেও যেটা করেছি, প্রথমে আমি নিজে যখন পড়েছি, প্রয়োজনের থেকেও অপ্রয়োজনীয় অনেক কিছুতে আমি অনেক সময় লটস টাইম দিয়েছি। বা ধরেন সোহাগ স্যার, আপনি বাংলা, ধরেন আপনি হচ্ছে যে হুমায়ুন আহমেদ পড়াবেন, সো আপনি আপনার জীবনে হুমায়ুন আহমেদ অনেক পড়েছেন, অনেক উল্টাপাল্টাও পড়েছেন, প্রয়োজনীয় পড়েছেন, অপ্রয়োজনীয় পড়েছেন, আপনি এখন জানেন যে কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য প্রয়োজন, যেটা আপনি শুরুতে জানতেন না। সো যেটা হবে, সোহাগ স্যারের আপনি যখন একটা বাংলা ক্লাস করছেন, তখন প্রথমেই আপনি কিন্তু সোহাগ স্যার আপনাকে একটা আউটলাইন দিয়ে দিচ্ছে যে এই জিনিসগুলো আপনার প্রয়োজন, এই জিনিসগুলো আপনার প্রয়োজন নাই। সো দেখেন, আপনার অপ্রয়োজনীয় পড়ার সুযোগটা কমে যাচ্ছে, এবং যেটা প্রয়োজন সেটা সোহাগ স্যার আপনাকে বলে দিচ্ছে। তো তখন স্বাভাবিকভাবে আপনি এই জায়গাটাতে আগেই স্ট্র্যাটেজিটা পেয়ে যাচ্ছেন, এবং খুব অল্প ইফোর্টে অনেক বেশি ভালো আউটকাম পাচ্ছেন। সো আমি এইটাই আপনাকে এদেরকে সবসময় বলবো যে যদি কোনো একটা গাইডলাইন্স মনে করেন প্রয়োজন, যাতে কিনা আপনি প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জায়গাতে বেশি সময় না দেন, যাতে করে আপনার প্রস্তুতি একটু গুছালো হয়, একটু স্ট্র্যাটেজিক হয়, বা যারা এই লাইনে সফল হয়েছে তাদেরকে টাচে থাকতে পারেন, আপনার কনফিডেন্স বুস্ট আপ করে, ওই জায়গা থেকে যদি চিন্তা করেন, আমি বলবো যে আসলে এই কোচিংয়ে এই জায়গাটা আপনাকে হেল্প করবে। এবং আমরা আনডাউটলি আমরা প্রত্যেকের জায়গা থেকে, রবীন্দ্র স্যার আছেন, আমাদের সাথে মৃদুল বৈদ্য স্যার আছেন, সোহাগ স্যার আছেন, আমরা আমাদের 100% ইফোর্ট আমরা এই জায়গাটাতে দিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে যে কথাটি একেবারে সত্য কথা, সেটি হচ্ছে স্যারের যে ডিজায়ার্ড ক্যাডার সেটি তিনি পেয়েছেন, রবিন স্যারের যে ডিজায়ার্ড ক্যাডার সেটি তিনি পেয়েছেন। অর্থাৎ তাদের বিসিএস থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই, যার ফলে আপনার কার্পণ্য করতে হবে। স্যারদের যা যা আছে তা একেবারে আপনাদেরকে সম্পূর্ণ ঢেলে দেবেন। এবং আপনার আমাদের ক্লাসের পাশাপাশি কোনো কিছু না বুঝলে আমাদেরকে পার্সোনালি ইনবক্স করতে পারবেন। এমনকি স্যারদের অনুমতি সাপেক্ষে আপনি কল করে পর্যন্ত আসলে সেই সমস্যাটি সমাধান করতে পারেন। অর্থাৎ আপনাদেরকে একেবারেই একটি সফল পথ দেখানোর জন্য যা যা করা দরকার, আমরা 50তম অর্থাৎ ভিক্টোরি 50 এই ব্যাচে সেটি কিন্তু আমরা করব। তবে একটি মজার অফার দিয়ে দিই,
আসলে আমাদের এই ব্যাচটিতে এই সেমিনারে যারা উপস্থিত আছেন এবং যারা কমেন্ট করেছেন এবং যারা শেয়ার করেছেন, তারা আগামী 3 দিন আমাদের এই টোটাল কোর্স ফি 5000 অর্থাৎ 5000, কিন্তু তাদের জন্য স্যার 50% ছাড় থাকবে, যেহেতু তারা সময় দিয়ে আপনাদের বা আমাদের এই সেমিনারটি উপভোগ করেছেন। দ্যাটস ওয়াই তাদের জন্য 50% ছাড়ে তারা 2550 টাকায় আগামী 3 দিন ভর্তি হতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের 120টা ক্লাস থাকবে। এরপরেও যদি মনে হয় যে আসলে সিলেবাস কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে আমরা লেকচার বাড়াবো। তবে মিনিমাম যে রেঞ্জের কথা বলতে, ম্যাক্সিমাম যে কোনো কিছু হতে পারে, বাট মিনিমাম 120 অর্থাৎ 120টি লাইভ লেকচার নেওয়া হবে এবং ক্লাসের ডিউরেশন মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা থাকবে। অর্থাৎ আমাদের ওই টপিকটা কমপ্লিট করতে স্যার যতক্ষণ সময় লাগবে আমরা ততক্ষণ আসলে ওই লেকচারটি কন্টিনিউ করব। এরপরে প্রতি 2 লেকচার পর স্যার এক্সাম থাকবে, কারণ এক্সাম দিলেই আসলে ব্রেন স্টোরমিংটা হবে। আজকে আপনি ধ্বনিবর্ণের লেকচার নিলেন, সেকেন্ড ডে আপনি ইংরেজিতে নাউনের লেকচার নিলেন। এই দুটি লেকচারের পর আপনি কতটুকু শিখলেন, এর কারণে থার্ড ডেতে অর্থাৎ তৃতীয় দিন এই 2টা টপিকের উপরে আপনি যেভাবে পড়াবেন ওই টপিকের উপরে স্যার এক্সাম হবে। এক্সামে হবে স্মার্ট উইথ ওয়েবসাইটে, এক্সামে স্যার নেগেটিভ মার্কিং থাকবে, টোটালি রাইট উত্তর কত সেটা থাকবে, টোটাল প্রশ্নের পিডিএফ থাকবে, ব্যাখ্যা থাকবে। ফলে এক্সাম বলতে যেমন হয় ঠিক তেমনই হবে। তাহলে 120 ক্লাসের প্রতি 2 ক্লাস পর পর যদি এক্সাম হয় 60টি এক্সাম, এবং মূল 50তম বিসিএসের আগে 20 সেট ফাইনাল মডেল টেস্ট হবে, যেখানে প্রতিটি মডেল টেস্টে 200টি করে প্রশ্ন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমাদের পেজের নিয়মিত ফলোয়ার, তারা কিন্তু জানেন যে আমরা ডে নামে একটি অপশন চালু করি। কারণ স্যার বিসিএস ব্যতীত অন্যান্য পরীক্ষায় আমি দেখেছি ব্যাকরণ এবং গ্রামারের থেকে মুখস্থ অংশ বেশি আসে। আপনার দেখবেন এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, ইংরেজিতে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এগুলো আসে। তো এরকম আমরা 100 দিনের জন্য 200 পেজ, অর্থাৎ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনি দেখবেন 2 পেজ ডে আপনার গ্রুপে চলে গেছে। তখন আমরা আপনারা সকালে বেলা উঠে কী করে মোবাইল চালায়, আপনি না চাইলে ঘুমের থেকে উঠেই আপনি এই মুখস্থ অংশদের ধারাবাহিকভাবে ডেইলি 5টা করে পড়েন। 100 দিন পরে দেখবেন আপনাদের সেই বিষয়টি সকল মুখস্থ অংশ গ্রাজুয়ালি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনি এক্সাম দিতে পারলেন, আপনি কমপ্লিট লেকচার পেলেন, এবং নোটের যে কথাটা বলতেছে, স্যারের নোট, আমাদের ক্লাস লেকচার সহ আমাদের প্রত্যেকটি টপিকের একেবারে গোছানো হ্যান্ড নোট আছে। আমরা সকল নোটের গোছানো হ্যান্ড নোটের পিডিএফ আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আপনার এই চাকরিতে সফল হতে যা যা লাগে সেগুলো কিন্তু আমরা সবই আপনাদের সাথে শেয়ার করব। স্যার, আপনি কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা পড়াশোনা করেন এবং অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এই যে যখন তারা বিসিএস বা কোনো চাকরি পরীক্ষা দিতে যাবে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তারা নিজেরাই অটোমেটিক কোনো কারণ ছাড়া হীনমন্যতা ভোগ করে। এটি করার কোনো যৌক্তিকতা আছে কিনা, তাদের এই লো ফিল করার কোনো যৌক্তিকতা আছে কিনা? আমি মোটেও এটাকে যৌক্তিকতা আছে বলে মনে করছি না। ইভেন আমার সাথে যারা ক্যারিয়ার রিকমেন্ডেড হয়েছেন, আমাদের সাথে আমি অনেককে পেয়েছি, দে অ্যাকচুয়ালি ক্যান প্রব দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি রাইট নাও, দে আর ভেরি মাচ মেরিটোরিয়াস। সো আপনি অ্যাডমিশনের সময় আপনার হচ্ছে যে 3 মাস মতো সময় থাকে পড়ার, ইন্টার পাস করার পরে, বা দিস ইজ কাইন্ড অফ লটারি। তো আপনার ওই সময়টাতে আপনার লাক হিট করে গিয়েছে, আপনার একটা ভালো জায়গাতে, আপনি ডেজার্ট জায়গাতে চান্স পেয়েছেন। আপনার ওই সময়টাতে লাক হিট করে নাই, আপনি হয়তো আপনার ডেজার্ট জায়গায় যেতে পারেন নাই, বা আপনি ইচ্ছাকৃতভাবে আপনার মনে হয়েছে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বেন, আপনার এলাকায় আপনি পড়েছেন। সো এটার কারণে আমার মনে হয় যে শখ স্যার এটাতে কোনোভাবেই লো ফিল করার সুযোগ নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বিসিএস এর জন্য আসলে কী লাগে, আপনি প্রিলি দেখবেন, রিটেন দেখবেন, ভালো ভাইবা দেবেন। এইখানে কি আসলে ইউনিভার্সিটি ম্যাটার্স? ইউনিভার্সিটি ম্যাটার্স না, বাট হ্যাঁ এই জায়গাটাতে হয় কি, আপনি নিজে যদি নিজেকে ইনফেরিয়র মনে করেন, তো স্বাভাবিকভাবে আপনি একটু ডাউন ফিল করবেন, আপনার দেখা যাচ্ছে ওইভাবে কনফিডেন্স বুস্ট আপ হবে না, তখন আপনি যেভাবে ভালো করার কথা ছিল করতে পারছেন না। অ্যান্ড আপনার চারপাশে সারাউন্ডিংস কি বলে, এইটা আমি বলবো যে জাস্ট আপনার মাথা থেকে ছুঁড়ে ফেলে দিবেন, এবং আপনি আপনার মতো করে প্রিপারেশন নেবেন এবং আপনার স্ট্র্যাটেজি সেট করবেন, এবং আপনি সফল হবেন। তখন দেখবেন যে আপনি কোথা থেকে পড়েছেন, কি পড়েছেন, ডাজন্ট ম্যাটার। ফাইনালি দিন শেষে কিন্তু আপনার সাকসেসটা মানুষ দেখতে চাই, এবং
ওইটা আসলে মেইন ইস্যু হয়ে দাঁড়ায়। সো আমি বলবো যে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছেন, নট অনলি ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছেন, বিসিএস জার্নিতে দিস ইজ নট অ্যান ইস্যু। থ্যাংক ইউ স্যার। আসলেই বিষয়টি দেখেন, আপনি ভাইভা বোর্ডে গেছেন মানে স্যার কিন্তু জানে আপনি প্রিলি কোয়ালিফাই করেছেন, রিটেন কোয়ালিফাই করেছেন, সো আপনি তো ভাইভাতে যোগ্য বলেই তো আসলে পিএসসি মেম্বারের সামনে কিন্তু উপস্থিত হয়েছেন। ফলে এটি নিয়ে আসলে ভাবার কোনো দরকারই নেই, এটা আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি। এবং স্যার কিন্তু বলেছেন তাদের যে অ্যাডমিন ক্যাডার যে গ্রুপ আছে সেখানে অসংখ্য এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিশেষ অ্যাডমিন ক্যাডার বৃন্দ আছেন। সো এখানে নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। স্যার আপনি যেহেতু আমাদের মৃদুল স্যার সেই সুদূর চিটাগাং থেকে, এবং তিনি বাপেক্সের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চাকরি করেন, জানেন যে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা আসলে পেট্রোলিয়াম যে বিষয়গুলো সেগুলো কিন্তু এক্সপ্লোরেশন করে। আপনারা জানেন আমাদের দেশে গ্যাসের কিন্তু অনেক বেশি সংকট আছে, তাহলে নতুন নতুন গ্যাস ফিল্ড খুঁজে পাওয়ার জন্য কিন্তু বাপেক্স কাজ করে, এবং এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তিনি সেখানে কর্মরত আছেন, এবং মাত্র 1 দিন বা 2 দিন যে ছুটি পাওয়া যায় আপনাদের মাঝে জ্ঞান বিতরণের জন্য তিনি কিন্তু এত দূর পথ এসে অতিক্রম করেছেন। ফলে আমরা আসলে আজকে শ্রদ্ধেয় মৃদুল স্যারের কাছ থেকে আরও অনেক কিছু জানতে চাই, যেহেতু আমরা কিছুটা হলেও কাছে আছি। সো আপনি যদি বাকি সেশনটা মৃদুল স্যারের সাথে কন্টিনিউ করতেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহাগ স্যার। সোহাগ স্যার আমাদের টাইমটা কতক্ষণ হয়েছে আসলে এখন পর্যন্ত? না সমস্যা নেই, আমাদের টাইমটা কতক্ষণ হয়েছে মোটামুটি আনুমানিক? স্যার মৃদুল স্যার প্লিজ। স্যার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়েছে, আমরা 10 মিনিট কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ আমার ডিয়ার অডিয়েন্সেস। আমাদের আসলে একটা ভালো সেশন হয়েছে, প্রায় 1 ঘন্টা প্রায় 30 মিনিটসের বেশি হয়েছে। সো আমরা একদম শেষের দিকে, তো আমরা মৃদুল স্যার এবং রবিন স্যারের সাথে একটু জাস্ট কিছু কথা বলবো। ওকে, আমরা তারপর আমাদের কোর্সে শেষ করবো। তো মৃদুল স্যার, আমরা যদি একদম আজকের আলোচনাকে সামারাইজ করি, তা আপনার আসলে কি মনে হয় আপনি আসলে আমাদের এই ক্যান্ডিডেটসের জন্য আসলে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন? প্রথমত একটা কথা তো আছেই যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। তো আমাদের এখানে কন্ট্রিবিউশনটা হবে যে আপনার চলার রাস্তাটা যেন ঠিক থাকে। হ্যাঁ, তো আপনি মনে করেন যে আপনি ফারারি গাড়িতে করে অনেক স্পিডে চলতেছেন, কিন্তু সেই চলাটা কি সঠিক পথে কিনা সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনি অনেক স্পিডে চলতেছেন, সেটা কোনো আউটপুট আসবে না যতক্ষণ না আপনি সঠিক পথে চলতেছেন। তো একটা টিচার প্যানেলের কথা যদি বলি বা একটা কোচিং সেন্টারের কথা যদি বলি, তাদের মূল দায়িত্ব কিন্তু এটাই যে আপনি সঠিক পথে আগাচ্ছেন কিনা। হ্যাঁ, আপনি অনেক স্পিডে চলেন, আপনার স্পিডটাকে আমরা আরও এগিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে প্রথমত মূল সঠিক পথে চলতেছেন কিনা সেটাকে নিশ্চিত করা। কারণ আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, শুরুতে কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে কোন জায়গা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কোনভাবে শুরু করব, বা আমি যে ভুলগুলো করেছি আমি সেগুলো আমাদের যখন ক্লাস চলবে সেগুলো একটু একটু করে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারেন যে এই দিকটাতে যাওয়া যাবে না, এই দিকটাতে যাওয়া যাবে না, এই ভুলগুলো হয়, এই প্রবলেমগুলো হয়, তাহলে যাতে আপনার প্রথম থেকেই এই প্রবলেমগুলো থেকে অবগত থাকেন। এটা একটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমরা যেহেতু ওই জার্নিটা অলরেডি একটা পার করে দিয়েছি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকুই বলবো না কেন আপনারা সেটা আগে থেকেই জেনে গেলেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের এই জিনিসটা সুবিধা হবে। এবং ক্লাসগুলোর কথা যদি বলি, আমরা হয়তো চেষ্টা করব, তানজিল স্যার যেমনটা আছেন ম্যাথ দেখাবেন, হ্যাঁ আমরা হয়তো চেষ্টা করবো এখানে যতটা পারা যায় নিজেদের সর্বোচ্চটা দিয়ে এখান থেকে আপনাদের সবচেয়ে বেস্ট আউটপুট। কারণ আমরা তো আসলে স্যার তানজিল স্যারের কথা বলি, আমার কথা বলি, রবিন স্যারের কথা বলি, সবাই যার যার জায়গা থেকে একটা অলরেডি একটা পর্যায়ে চলে আসছে। সো এখান থেকে আমাদের লাইফ থেকে আসলে হয়তো এই ক্ষেত্রে তেমন কিছুই পাওয়ার নাই, জাস্ট আপনাদের সামনে আমরা উপস্থিত হবো এইটুকুই যে একটা প্যাশনের জায়গা থেকে, একটা ভালো লাগার জায়গা থেকে, যাতে আমাদের মনে হয় যে আমরা আমাদের অনুজ যারা আছে, যারা এই পথে আসতে যাচ্ছে, তাদেরকে একটা মিনিংফুলি কন্ট্রিবিউট করতে পারছি কিছু একটা, এইটুকুই জাস্ট আমাদের এখান থেকে যাওয়া। এটুকুই। ওকে, থ্যাংক ইউ সো মাচ মৃদুল বদ্দ স্যার। আমি একটু রবিন স্যারকে একটু সামনে আসতে বলবো। আপনি থাকেন স্যার, সমস্যা নেই, স্ক্রিনে থাকেন। হ্যাঁ স্যার, রবিন স্যার, আপনি আসলে আমাদের এই ব্যাচে যে স্টুডেন্টরা আসবেন বা ভর্তি হবে, তো তাদের জন্য আপনি আসলে আপনার জায়গা থেকে আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন বা তাদেরকে কিভাবে হেল্প করবেন? আচ্ছা, ধন্যবাদ তানজিল ভাই। আপনারা হয়তো অনেকে ফুটবল খেলা দেখেন। বিষয়টা হচ্ছে ফুটবলে হচ্ছে গোলটা কিভাবে হয়,
এখানে কিন্তু অনেক রুলস থাকে, হ্যাঁ, আপনি হচ্ছে অফ সাইডে গোল দিতে পারবেন না অথবা ফাউল করে গোল দিতে পারবেন না। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনাকে এটা প্রপার ওয়েতে বা প্রপার ট্যাকটিক্স ফলো করে আপনাকে গোলটা দিতে হবে। ঠিক সেমভাবে মানে আমরা আমি বা আসি বা তানজিল স্যার বা বলেন বা হচ্ছে মৃদুল স্যার, আমরা যে যারাই ক্লাস নিই না কেন, আমরা ওইভাবে আপনাদের জন্য একটা প্রপার গাইডলাইন এবং প্রপার ট্যাকটিক্সটা অবলম্বন করে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে প্রপার গাইডলাইনটা দেওয়া হবে, বা যেই সাবজেক্টটা আমরা আপনাদের হচ্ছে নিব ওইগুলো সুন্দরভাবে শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, আর এটা আসলে মেন সবচেয়ে বেশি ফ্যাক্ট করে কি জানেন, যে হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে যদি না আগান তাহলে হবে কি আপনার পরিশ্রমটা অনেক গুণে বেড়ে যাবে। হ্যাঁ, আমরা চাই বা আমরা যারা টিচার প্যারেন্ট যারা আছি আমরা অনেক মন থেকে চাই যাতে আপনার পরিশ্রমটা যাতে একটু কমে যায়। হ্যাঁ, আমরা যে পরিশ্রম করেছি এই পরিশ্রমটা যাতে আপনাদের না হয়, আপনারা ইজিলি আপনাদের হচ্ছে লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। ইভেন হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে ক্যাডারটা সেই ক্যাডারটা যাতে আপনারা ইজিলি পান, এই গাইডলাইনটা দেওয়ার জন্য মেনলি আমাদের এই ক্ষুদ্র একটি প্রয়াস। হ্যাঁ, সো আপনারা হচ্ছে আশা করি হচ্ছে আমাদের সাথে যুক্ত হবেন, আর প্রপার গাইডলাইনের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎকে শানিত করতে পারবো। এই তো আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইভেন হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের গেজেটটা খুব দ্রুত হয়ে যায়। আর আশা করি ইনশাল্লাহ হচ্ছে আপনাদের সাথে যতক্ষণ না হচ্ছে আমাদের এই কোর্সটা শেষ হয়, ইভেন হচ্ছে পরীক্ষার একেবারে শেষ দিন পর্যন্ত, যতদিন না প্রিলি শেষ হয় ততদিন পর্যন্ত আপনাদের হচ্ছে প্রপার গাইডলাইন দিয়ে যাব। ইভেন হচ্ছে নিজের সর্বোচ্চটুকু দিয়ে প্রপার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আশা করি আপনারা উপকৃত হবেন এবং হচ্ছে খুব সুন্দর একটা প্রিলি প্রিপারেশন নিয়ে আপনারা এই কোর্সটা শেষ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। রবিন স্যার, আপনারা দুজনে একটু স্ক্রিনে থাকেন, আমি শোক স্যারকে একটু ডেকে নেব। স্যার স্যার প্লিজ এইখানে একটু আসেন। সো শোক স্যারকে কি আমরা স্ক্রিন শো করছে মনে হয় করছে, ওইটা একটু স্লো, দ্যাটস লেট হচ্ছে। ইয়েস ইয়েস ইয়েস, ওকে। শোক স্যার, আমি কমেন্ট সেকশন দেখছিলাম, সবাই শুধু বলছে শোক স্যার বস, শোক স্যার জোস। মানে শোক স্যারের আসলে অলরেডি একটা বেশি ব্র্যান্ডিং হয়ে গেছে এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে লাইক ইউ, বিকজ আপনি যেভাবে করে তাদেরকে হেল্প করছেন, ক্রমাগত তাদেরকে আপডেট দিচ্ছেন এবং ওখান থেকে প্রতিনিয়ত তারা লার্ন করতে পারছে। সো আপনি যে এখানে একটা মেসিভ ইনপুট দিবেন অনেক বিষয়, সেটা আসলে নতুন করে বলার কিছু নাই। তারপর একদম আমরা সেশন একদম শেষে চলে আসছি, একদম অতি সংক্ষেপে আসলে আপনি আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে হেল্প করবেন একটু যদি সংক্ষেপে বলতেন। সর্বপ্রথম যে বিষয়, আপনারা দেখেছেন যে অনেকেই আসলে বিসিএস ক্যাডার হওয়ার পরে কিন্তু লেকচার নেয়। আমরা কিন্তু ইনিশিয়াল আপনাকে এনশিওর করতে চাই যে আমরা যখন টিচার প্যানেল হিসেবে আপনাদেরকে খুঁজে বের করতে পারছি না, আমি কিন্তু অত্যন্ত চতুরতার পরিচয় দিয়েছি। বিশেষ করে শুধু বিসিএস ক্যাডার নয় স্যার, যাদের পূর্বে পড়ানোর অভিজ্ঞতা আছে, যেমন আপনার নিজস্ব প্ল্যাটফর্ম ছিল, আপনি অনেক জায়গায় ক্লাস নিয়েছেন। রবিন স্যারের কিন্তু এলাকায় অনেক বড় প্ল্যাটফর্ম আছে, স্যারের কিন্তু দীর্ঘদিন ধরে পড়ানোর অভিজ্ঞতা আছে। আমরা বিসিএস ক্যাডার হিসেবেই যে আসলে স্যারদের সিলেক্ট করছি এমন নয়। আমি সর্বপ্রথম দেখেছি যে স্যার তো অবশ্যই ক্যাডার, পাশাপাশি স্যারের আসলে এই যে পড়ানোর স্কিলটা কেমন, তো এটা দেখেই কিন্তু স্যার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটি একটা বিষয় ছিল। ফলে স্টুডেন্টরা যেন আসলে উপকৃত হয়, সেই ক্ষেত্রে যেমন একজন শিক্ষকতার আপনার এক্সপিরিয়েন্স আছে, পাশাপাশি আপনার কিন্তু ক্যাডার হওয়ার যে একটা অভিজ্ঞতা সেটিও কিন্তু আছে। ফলে এরকম দুটি জিনিসের কম্বিনেশন আপনি অনেক জায়গায় পাবেন না। অনেকে খুব ভালো পড়াতে পারে, কিন্তু ক্যাডার হওয়ার একেবারে নিজে ভাইবোর্ডে ফেস হওয়া আর প্রশ্ন করার ভিতরে কিন্তু পার্থক্য আছে। কারণ ওই চেয়ারটা এতই গরম যে ভাইবা দেয় সে কিন্তু জানে। সো এইটা আসলে ওভারকাম করা। পাশাপাশি স্যার আমি আরও বিষয়কে প্রায়োরিটি দিয়েছি, যেমন বুয়েট একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্যার ঢাকা ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রাজশাহী ইউনিভার্সিটি, ত্রিপল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কারণ একটি জায়গাতে বিশেষ করে এই সমস্ত টপ রেটেড জায়গায় যেতে হলে স্যার এটা কিন্তু ছোটোকাল থেকেই কিন্তু এটা হট করে কিন্তু যাওয়া যায় না। বিশেষ করে আমরা দেখেছি এইসব যে সাকসেসের রেট স্যার, এই জন্য একটা কিন্তু বাল্যকাল থেকেই একটা কন্টিনিউয়াস প্রচেষ্টার ফলে কিন্তু স্যার একটা ভালো ইউনিভার্সিটি এবং ভালো একটা ক্যাডারে আসা যায়। ফলে আসলে আমি সামগ্রিকভাবে আমি স্টুডেন্টকে এইটুকু এনশিওর করতে চাই, আপনাদের যে টিচার প্যানেল এটি হবে 50তম বিসিএসের যে কোনো প্ল্যাটফর্মে থেকে বেস্ট টিচার প্যানেল। এবং আসলে নিজেদের সম্পর্কে ওইভাবে না বলে, আমাদের প্রায় 1000-এর বেশি স্টুডেন্ট গত কোর্সে আসলে ভর্তি ছিল এবং তারা কিন্তু অলরেডি আমাদের লাইভ সেশনটি ভর্তি বা অনেকেই দেখেছেন এবং তারা কিন্তু অলরেডি আবার ভর্তি হতে চান। কখন এই ঘটনাটা রিপিটেডলি ঘটে স্যার, যখন আপনি অলরেডি বেনিফিটেড তারা আবার আসে, মানে তখন কিন্তু সেখান থেকে আপনার প্রতি অনেক বেশি আসলে ভালোবাসা ভালো লাগা থাকে। আর এই ভালোবাসা এবং ভালো লাগা পাওয়ার জন্য আমি কিন্তু দিন রাত স্যার আমার একটাই চিন্তা যে কীভাবে আসলে স্টুডেন্টরা আসলে ভালো করবে এবং তারা বেনিফিটেড হবে। ফলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন আমরা কেউই হারিয়ে যাব না, আমরা সকলে 9 গ্রেডের চাকরিতে আছি। আগামী দিনে
আপনারা যদি বিসিএস ক্যাডার হন, কোনো একটা জেলার যদি আপনি এসি ল্যান্ড হন বা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হন, স্যারকে দেখবেন ইউনো হিসাবে আছে। আপনার লাইফে কখনো না কখনো আপনি কিন্তু পাবেন। আপনি যদি সামনে কোনো এসআই হন, আপনি যদি আগামী কোনো একটি পরীক্ষা দেন, এসপি হন, ততদিন দেখবেন স্যার কিন্তু আপনার সার্কেলে এসপি হয়ে গেছে। অর্থাৎ আমাদের সাথে কিন্তু আপনাদের যে দেখাটা, এটি কিন্তু আমরা হারিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি নয়, কারণ আমরা অলরেডি রিনাউন্ড একটি পাবলিক প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে কর্মরত আছি এবং থাকবো। ফলে হুট করে যে গুপ্ত হয়ে যাবে এটির কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের ক্যারিয়ার অলরেডি একটি ভালো জায়গায় আছে। সো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটি দক্ষতা এবং ব্যক্তিত্বের একটি বিষয় থাকে, যেহেতু আমরা গুরুত্বপূর্ণ ক্যাডার সার্ভিসে আসতে গেলে যে কোনো পার্সোনালিটি, এই কারণেই কিন্তু ভাইবা বোর্ডে আসলে আপনাকে এত বেশি মার্ক দেওয়া হয়েছে। ফলে আপনারা এটুকু এনশিওর করতে চান, আপনারা আমাদের ট্রাস্ট করতে পারেন, কারণ বিশেষ ক্যাডারবৃন্দ এবং যারা 9 গ্রেডে চাকরি করে তাদের অবশ্যই একটা সোশ্যাল ভ্যালু আছে এবং তাদের কথার একটি মূল্যায়ন আছে, যেটি আপনারা কাজে আসলে প্রমাণ পাবেন। শুধু এটুকুই বলতে চাই, যারা আমাদের উপর আস্থা রাখবে, এই যে শত শত প্ল্যাটফর্ম বাদ দিয়ে বিসিএস চ্যাম্পিয়নের উপরে আপনি যে আস্থা রেখেছেন, আমি এইটুকু স্যার চরমভাবে মূল্যায়ন করতে চাই। আমি এটুকু মনে করি একটা শিক্ষিত অসংখ্য জায়গা ছিল, এই সবাইকে বাদ দিয়ে স্যার যে আমাদের সিলেক্ট করলো, দ্যাটস ওয়াই সে আসলে আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এবং তার এই যে ভালোবাসা, এই ভালোবাসায় আমাদের এই চলার পথে অনুপ্রেরণা এবং আমরা অনেক দূর যেতে চাই, আপনাদেরকে অনেক কিছু দিতে চাই। আপনাদের প্রতি আমাদের কমিটমেন্ট 50তম বিসিএসের সর্বোচ্চ এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আসলে যা যা করা লাগে আমরা সব কিছু করবো এবং সেটা অত্যন্ত কৌশলগত এবং আমাদের জায়গাতে সর্বোচ্চ প্রাণান্ত পরিশ্রমের মাধ্যমে করবো স্যার, এটুকুই বলতে চাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে সোহাগ স্যার কথা বলার পরে আর আমাদের নতুন করে কিছু বলার নাই। সো আমাদের ডিয়ার অডিয়েন্সেস, আমরা আমাদের ক্লাসটা বা আমাদের আজকে যে সেশনটা ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এইখান থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, এটাই আসলে আমাদের একমাত্র প্রত্যাশা বা আমাদের ভালো লাগার জায়গা। তো আপনারা কমেন্টস করেছেন, আমরা অনেক কমেন্টসের হয়তো রিপ্লাই দিতে পারিনি, আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ে ওগুলো আস্তে আস্তে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া রাখবেন এবং আমাদের 50তম বিসিএস যে প্রিলিমিনারি কোর্স অফার করা হচ্ছে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে, সেখানে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের সেশনটি আমরা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।